প্রথম কথা, ঘটনাটা প্রায় বছর দেড়েক আগের ঘটনা। এবারে হচ্ছে একদিন সকালবেলা, তার মানে আমি সকালবেলা ঘটনা বলছি, উনি রান্না করছে, এখন সেম টাইম উনি রান্না করছে, তখন না মনে হচ্ছে ওর কানের কাছে এসে কেউ ফিস ফিস করছে, কাঁধের কাছে দাঁড়িয়ে কেউ নিঃশ্বাস করছে। হট করে মনে হচ্ছে ওনার এই নাইটি পরে, উনি বাড়িতে নাইটি পরে করতো, নাইটিটা ধরে এরকম কেউ টানছে। কবচগুলো যখনই পরে নিয়েছে, 8:30 বাজলেই জিনিসপত্র সব ভাঙচুর হতে শুরু করে। যথাযথ আমি মন্ত্র জপ করতে 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 ঢুকি ঘরের মধ্যে ঢুকে আমি যখন ওই ঘরটাতে যাই, আমার লাইফে দেখা ফার্স্ট এরকম ইনসিডেন্ট নিজের স্বচক্ষে আমি দেখেছি যে ঘড়ির কাঁটাটা না আবার উল্টো ঘুরতে শুরু করে। 2-3 দিন পর থেকে উনি ওনার বড় ছেলেকে দেখতে শুরু করে যে, মা তুমি তো বলেছিলে খেলতে, তাই আমি বন্ধুর সাথে খেলতে চলে এসেছি। দোলনাগুলো দুটো পাশাপাশি থাকে আমরা জানি। দেখছে দোলনাটার মধ্যে দাঁড়িয়ে আছে, বসে নেই, দাঁড়িয়ে আছে, চেনটা ধরে দোলনাটা দুললে রাত্রির তখন হচ্ছে 2:30। যখনই দুলছে আমি কি, মুখটা আমার স্ট্রেট থাকবে, এদিকে তাকিয়ে মুখটা এরকম, উনি বুঝতে পারছে কার সাথে একটা কথা বলছে। প্লাস তারাও শেষ হয়নি, ওই দোলনাটাও সেম সিকোয়েন্সে ঝুলছে। রিয়েল টক উইথ শ্রেয়ার আবার একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। আর আজকে আমার সাথে রয়েছেন, একটু পরিচিত ফেসই হবে, কারণ অনেকেই হয়তো ওনাকে খুব ভালো করেই চেনেন বা আদার্স অন্যান্য পডকাস্ট চ্যানেলেও হয়তো দেখেছেন, প্রদীপ্ত চক্রবর্তী। নমস্কার। নমস্কার। প্রদীপ্তর ঘটনা কিন্তু আমিও অন্য চ্যানেলে শুনেছি, এবং সত্যি তোমার বাচনভঙ্গি অত্যন্ত সুন্দর, আমার ভীষণ ভালো লাগে। আর সত্যি বলতে তুমি নিজে থেকে এখানে আমাকে সিলেক্ট করেছো, আমার পডকাস্ট এই স্টুডিওতে এসেছো, আমি সত্যি তার জন্য কৃতজ্ঞ। না, ব্যাপারটা ওরকম নয়, ব্যাপারটা তোমরা আমার রিয়েল লাইফ যে ঘটনাগুলো, ইনসিডেন্টগুলো বা যে ঘটনাগুলো আমি হ্যান্ডেল করে এসেছি বা বাবার মুখে শুনেছি বা এখনও করছি, সেগুলো আমি শেয়ার করার সুযোগ পাচ্ছি তোমাদের এই প্ল্যাটফর্মে, এর জন্য আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। থ্যাংক ইউ। আচ্ছা, এটা কিন্তু বলাই বাহুল্য যে শুধুমাত্র আজকে যে ওর কোনো কেস স্টাডি আমরা শুনছি তা নয়, আজকে একটা কেস স্টাডি ও অবশ্যই আমাদেরকে বলবে, কিন্তু তার ওপরেও আর একটা খুব ইন্টারেস্টিং পার্ট আছে। তোদের ওলাইচণ্ডী মায়ের মন্দিরের গল্প বা ঘটনা হয়তো অন্যান্য চ্যানেলেও তুই কিছু কিছু আংশিক শেয়ার করেছিস, তো সেই সম্পর্কে একটুখানি ধারণা দর্শক বন্ধুদের হলে আমার মনে হয় সেটা বেশ ভালো লাগবে। নিশ্চয়ই। তো বলতে গিয়ে প্রথমেই বলি, আমি হচ্ছে বেলগাছিয়া ওলাইচণ্ডী মন্দির বাড়ির সেবাইত। আমার পরিবারে যারাই যা কাজ করুন, আমার বাবা এলএলবি করেছে, কাকা হচ্ছে বিকম করেছে, কিন্তু চাকরি করেছে, কিন্তু আমি এমটেক করেছি। আমরা প্রথম পরিচয়টা দিই না, আমরা ওলাইচণ্ডী মন্দির বাড়ির পুরোহিত। ঠিক আছে? তো এটা কেন? কারণ প্রথম কথা না, এই যে পৌরোহিত্যটা আমি করছি বা এটা না, আমি হচ্ছে তোমার আগের জন্মে হয়তো কোনো খুব ভালো ফল আছে, তার জন্য আমি ওই বাড়িতে, ওই বংশে আমি জন্ম নিতে পেরেছি। হ্যাঁ, এবছর আমাদের মন্দির অক্ষয়িতার দিনকে 477 বছরে পড়বে। মাই গড। হ্যাঁ, এবার একটু মন্দিরের ইতিহাসের দিকে আসি। প্রথম 200 বছর ছিল বাবা পঞ্চাননের মন্দির। এবার বাবা পঞ্চাননটাকে একটু আমাদেরকে জানতে হবে। বাবা পঞ্চানন হলো সদাশিবের যে পঞ্চম মুখ দিয়ে তন্ত্রশাস্ত্রের কথা উনি বলেছেন, সেই রূপটাকে বাবা পঞ্চানন হিসেবে পুজো করা হয়। কারণ হচ্ছে তন্ত্রশাস্ত্রকে কিন্তু আমরা পঞ্চম বেদ হিসেবে জানি। তারপরে আমাদের পূর্বপুরুষ স্বপ্নাদেশ পান মায়ের, যে আমি ঝিলে আছি, আমাকে তুলে নিয়ে আয়। আমাদের বাড়ির কাছে একটা ঝিল আছে, ওখান থেকে মায়ের শিলামূর্তি তুলে আনা হয়, তুলে এনে মাকে প্রতিষ্ঠা করা হয়। মা চণ্ডী হলেন ট্রাইবালসদের দেবী। যখন মহামারী লাগতো, মন্বন্তর লাগতো, তখন মাকে প্রতিষ্ঠা করে পুজো করা হতো, তাতে সবার রোগ মুক্তি হতো। তো যখন কলেরা হতো না, ওখান থেকে ওলাইচণ্ডী, তো মানে কলেরাকে ওলা ওঠা যেহেতু বলা হতো, ওখান থেকে ওলা বিবি এসছে, ওলা বিবি থেকে নামটা হেভিলিউট হয়ে ওলাইচণ্ডী এসছে। তো মাকে প্রতিষ্ঠা করা হয়। তারপরে ব্রিটিশ আমলে এক সাহেব ছিল ডম্পিং সাহেবের বউয়ের কলেরা হয়, তখন উনিও স্বপ্নাদেশ পান, তুই ওই মন্দির থেকে গিয়ে জল নিয়ে গ্রহণ করলে তোর এই রোগ সেরে যাবে। তো তখন উনি আসেন, গ্রহণ করেন, তো সেরে যায় রোগ। তারপরে
উনি আবার স্বপ্নাদেশ পায় যে ওই মন্দিরে গিয়ে ওনার সেবায়িতকে বল মা চণ্ডী মা ষষ্ঠী মা শীতলা মা মনসাকে প্রতিষ্ঠা করতে। উনি এসে বলার পরে আমাদের পূর্বপুরুষও সেই স্বপ্নাদেশটা পায়। তারপরে উনি মা ষষ্ঠী মা শীতলা মা মনসার অষ্টধাতুর মূর্তি বানিয়ে দেয়। বানিয়ে তবে থেকেই আমাদের মন্দিরে মা চণ্ডী মা ষষ্ঠী মা শীতলা মা মনসা আর বাবা পঞ্চাননকে পূজিত করা হয়। আর আমাদের মন্দিরের একটি বিশেষ তার মানে রিচুয়ালস বলতে পারো, নিয়ম বলতে পারো, হচ্ছে কি আমাদের প্রত্যেক কটা অমাবস্যায় পুজো হয়। আর অক্ষয় তৃতীয়ার দিন তো বললাম আমাদের বাৎসরিক উৎসব, সেদিনকে তো প্রায় 2-2,500 লোক তার মানে আমাদের বাড়িতে অন্ন গ্রহণ করেন। আর প্রত্যেক অমাবস্যায় হচ্ছে মায়ের পুজো করা হয়, হোম হয় সকালবেলা, যেটা সবার সম্মুখে হয়, যেটা গুপ্ত হোম বা রহস্য পুজো, সেটা তো আমি কাউকে দেখাতে পারবো না, বা ওটা নিয়ে আমি কোনো কথাও বলতে চাই না বা এগোতেও চাই না। আর সকালবেলা যে পুজোটা হয় সেটায় হোম হয়, আহুতি যায়। তো যে মাকে কিছু জানাতে চান বা মায়ের কাছে কিছু চাইছেন, একটা সাদা কাগজে লাল কালি দিয়ে নিজের নাম গোত্র আর নীল কালি দিয়ে আপনি মায়ের কাছে এটা চাইছেন বা আপনার যেটা সমস্যা ওটা লিখে 9টা থেকে 9:30টার মধ্যে যদি আসেন সকালবেলা, ওগুলো জমা হয়। জমায় ভেতরে যখন হোম হয়, প্রত্যেক যদি 1000খানা কাগজ পড়ে 1000 জনের নামে আহুতি যাবে। তার জন্য 1 পয়সাও আমরা ধার্য করি না, বা আমরা কাউকে বলি না যে এটার জন্য এত টাকা লাগবে, এটার জন্য অত টাকা লাগবে। তোমরা যার যেটা মন চাইবে, ঠিক আছে, দক্ষিণান্ত সেটা সে করতে পারে, না চাইলে না করবে, কোনো তার জোরজারি নেই। এরকম করে পুজো হয়ে ভেতরে আহুতি যায়। আহুতি যাওয়ার পরে মায়ের ভোগ প্রসাদ দেওয়া হয়। ভোগ প্রসাদ দিয়ে তারপরে মন্দির বন্ধ হয়। এই যে লেখাটা দিলে কি তার মানে মনস্কামনা কি পূরণ হয় না? পূরণ হয় না। দেখো আজকে আমি তোমার পডকাস্টে এসেছি, ঠিক আছে শ্রেয়াদি, কিন্তু আজকে আমি আমার এই চোখ মুখ লোকে দেখবে, ঠিক আছে, দেখবে তো 1000 লোক দেখবে, কিন্তু এত বড় দাড়ি নিয়ে আমি এসেছি। এই দাড়িটা হচ্ছে প্রমাণ। আমি যখন জন্মেছিলাম না, জন্মে আমি বাঁচতাম না, আচ্ছা, ঠিক আছে। আমার বাবা মায়ের কাছে মানত করেছিল, ঠিক আছে, আমার ছেলের যবে থেকে 18 বছর বয়স হবে, ঠিক আছে, চৈত্র মাস থেকে শুরু করে অক্ষয় তৃতীয়া অবধি ও নিজের চুলদাড়ি কাটবে না, ও কারণ আমি জন্মেই কয়েক ঘন্টার মধ্যে মরে যাচ্ছিলাম। আচ্ছা, তাও এটা চৈত্র মাসে শ্যুট হচ্ছে আমাদের, তো যথারীতি তার জন্য এখনও আমি, বাবাও রাখেন আমিও রাখি, তার মানে চৈত্র মাস থেকে অক্ষয় তৃতীয়া অবধি আমরা চুলদাড়ি কাটি না। মায়ের হোম করে উঠে তারপরে আমি অক্ষয় তৃতীয়ার দিনকে হোম করে উঠে তারপরে আমি দাড়িটা কাটি। ওকে। এটাই হচ্ছে ব্যাপার। তো মায়ের কাছে যদি কেউ নিজের মন থেকে কিছু চায় না দিদি, মা কাউকে ফেরায় না, কাউকে আমার ফেরায় মনে না। হয় যারা তোর এই পডকাস্টটা দেখবে অনেকের মধ্যেই এই প্রশ্নটা আসবেই, বা কমেন্টে অনেকেই কিন্তু লিখবে তোর মন্দিরের এক্সাক্ট লোকেশনটা কোথায়, সেটা কিভাবে একটু যদি তারা পৌঁছতে পারবে গাইড করে। দেখো আমি তোমাকে বলে দিচ্ছি, আমার মন্দিরে পৌঁছানোর রাস্তা খুব সোজা। যদি কেউ হাওড়া থেকে আসে 219/1, বা কেউ যদি দমদম থেকে আসে একটা মেট্রো বা একটা অটো, বা অন্য কোথাও থেকে আসলে মেট্রো ধরবেন, বেলগাছিয়া বলে একটা স্টেশন আছে মেট্রো, ওইখানে আপনি আসবেন, এসে বেলগাছিয়া মোড়ে নামবেন। মোড়ে নেমে যে কাউকে জিজ্ঞাসা করবেন যে ওলাইচন্ডী মন্দির যাব, তো যে কেউ আপনাকে দেখিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা, আর একটা জিনিস আমি শুনেছি, যে তোর মুখেই শুনেছিলাম প্রথম, যে তোদের মন্দিরের মায়ের কিন্তু কোনো ছবি তোলা একদম স্ট্রিক্টলি নিষিদ্ধ, হ্যাঁ এবং দেখো, সেক্ষেত্রে যারা সেটাকে বলপূর্বক করতে গেছে অনেক বিপদের সম্মুখীন হয়েছে, এরকম কিছু ঘটনা ছিল? ব্যাপারটা আমি তোমাকে বলি যে এখন দেখো সত্যি কথা বলতে এখন ফেসবুক ইউটিউব প্রচারের একটা খুব ভালো জায়গা, এটা অস্বীকার করে কিন্তু কোনো লাভ নেই। মানে লোকে যেমন ভালো জায়গাটা দেখতে পাচ্ছে, এরকম অনেক জায়গায় লোকে গিয়ে ফাঁসছেও। কারণ আমি আসবো কিছুক্ষণ পরে একটা কথাতে। তো সেক্ষেত্রে আমাদের মন্দিরের মায়ের ছবি কোথাও দেওয়া হয় না, তার একটা বিশেষ কারণ আছে। কারণটা হচ্ছে গিয়ে একটা স্টুডিও, কলকাতার একটা স্টুডিও বহু বছর আগে, তার মানে আমি স্টুডিওটার নাম নিচ্ছি না, এটা বাবার মুখে আমার শোনা, 1983 সালে উনি ছবি আঁকতে গেছিলো, ঠিক আছে। তখন ছবি যখন আঁকতে যায়, মা ওকে স্বপ্নাদেশ দেয় আগের দিনকে, যে আমার ছবি কিন্তু আঁকবি না, যার আমাকে দেখতে হবে সে আমার কাছে এসে দেখবে। কিন্তু ও শোনে না কথাটা, শুনে আঁকার পরে ওর স্টুডিওটা যায় পুরো স্টুডিও। তারপরে
এবারও কান্নাকাটি লেগে গেছে, মানে স্বাভাবিক একটা, যে একটা শখের জায়গা। দেখো এই যে তুমি যেই কাজটা করছো, আমি যেই অ্যাস্ট্রোলজি করছি বা পৌরোহিত্য করছি, এই কাজগুলো না আমাদের প্রফেশনের থেকেও বেশি বড় প্যাশান, জানো তো? প্যাশানটাকে আমরা প্রফেশনের জায়গায় নিয়ে এসেছি, তার জন্য আমাদের কাজটা করতে ভালো লাগে, আমাদের কাজটা বার্ডেন মনে হয় না। এবার ওনারও ব্যাপারটা ওরকম, সেটা আর্টিস্ট মানুষ, তো মা ওকে স্বপ্নাদেশ দেয় আবার যে তুই 28টা শনিবার বা 28টা মঙ্গলবার আমার কাছে আয়, এসে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে যা, দেখ তোর সব ঠিক হয়ে যাবে। সে জ্বালায়, আবার আস্তে 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 নিজের স্টুডিওটা গড়ে নিতে পারে। দেখো মা কি সন্তানের খারাপ চায়? চাইতে পারে না। কিন্তু নিয়মানুবর্তিতার মধ্যে তো থাকতেই হবে। আমি তোমাকে এতেই বলছি, একটা রিসেন্ট ঘটনা, যে বছর 3 হবে, পুজোর সময় সপ্তমী কিংবা অষ্টমীর টাইমের ঘটনা। একটা ছেলে, তার মানে নন বেঙ্গলি, একটুখানি অ্যারোগেন্ট, সে মায়ের ফটো তোলে, আমরা বারণ করি, হ্যাঁ, সে তার মানে একটু অ্যারোগেন্সি নিয়ে আমাদের বলে, আমরা বকাচকা করেই বারণ করে, আমরা বলি ডিলিট করো, তুমি না জিজ্ঞাসা করে কেন তুলছো, ঠিক আছে, কারণ আমরা তো জানি কি হতে পারে। আমাদের সামনে ডিলিট করার পরই হট করে আমার মন্দিরে ঢুকলেই না, প্রথমে ঢুকেই একটা চাতাল আছে বসার, বাঁ হাতে মন্দির মায়ের, আর ডান হাতে হচ্ছে একদম এক্সট্রিমে, ডান হাতে এক্সট্রিমে হাঁড়ি কাঠ, ঠিক আছে। তো হাঁড়ি কাঠটার পরে না একটা দেয়াল আছে, দেয়ালটার পরে হচ্ছে রেল লাইন, আচ্ছা, ঠিক আছে। দেয়ালটা ধরে নাও মোটামুটি নিয়ার অ্যাবাউট 12-15 ফিটের কাছাকাছি, অনেকটাই উঁচু। তো এটা স্বাস্থ্যবান লোকের ক্ষেত্রে, মানে আমিও দেখো স্বাস্থ্যবান, আমার ক্ষেত্রেও রেল লাইনের যে পাথরগুলো হয় না, বিশাল ভারী ভারী হয় পাথরগুলো, ওগুলো এরকম করে ছুঁড়ে মারা সম্ভব নয় আমাদের ক্ষেত্রে। হট করে ছেলেটা দাঁড়িয়ে আছে, ঠিক তার পাশেই আমার বাবা দাঁড়িয়েছিল কোনো একটা কাজের জন্য, ঠিক আছে। আর আমি মায়ের মন্দিরের ভেতরে, আমি পুরো দৃশ্যটা দেখছি, দিদি গায়ে কাঁটা দিয়ে দেয় আমার দেখে, কারণ এটা আমার স্বচক্ষে দেখা। হট করে একটা পাথর ওখান দিয়েছে, ছেলেটার এখানটা লাগলো, ঠিক এখানটা লাগলো, লাগার পরে আমরা নিয়ে গেলাম আরজি করে আইসিইউ ভেন্টিলেশন হওয়ার পরে না, এবার বাড়ির লোক এসে কান্নাকাটি করছে, তার মানে আমরা বললাম, তার কত কিছুক্ষণের মধ্যে হয়ে গেল, আমরা ওকে বলেছিলাম তাকে, দেখো ভাই এরকম এরকম হয়েছে, তুমি তুলো না ফটো। এবার বাড়ির লোক এসে কান্নাকাটি করছে, কী করে বললাম, দেখুন আমাদের কিচ্ছু করার নেই, যা করতে পারে মা বসে আছে, যে বসে আছে তাকে বলুন। তো যথারীতি ওরা ক্ষমা টমা চেয়ে যায়, আমি বলি ফোনটা একবার আনুন, তো দেখছি রিসাইকেল বিন থেকে আবার রিস্টোর করে রেখেছে। আমি বলি তাড়াতাড়ি করে ডিলিট করুন, ডিলিট করে মায়ের কাছে ক্ষমা চেয়ে যান। দিদি ক্ষমা চেয়ে যায়, ঠিক আছে, এটা ভেন্টিলেশন মানে লাইফ সাপোর্ট, তার মানে 100 জনের মধ্যে একজন ফেরে কিনা সন্দেহ ভেন্টিলেশন থেকে, তখন উইদিন 24 ঘন্টার মধ্যে আউট অফ ডেঞ্জার। তো তার জন্যই আমরা বলি যে মায়ের ফটো তুলবেন না, আপনারা আসুন, ঠিক আছে। সকালবেলা 8টা থেকে 12:30 অবধি মন্দির খোলা থাকে, বিকেলবেলা 5টা থেকে 7:30 অবধি মন্দির খোলা থাকে নর্মাল দিনে। আর এই যে এখন চৈত্র মাসে শনি মঙ্গলবারগুলো প্রচুর লাইন পড়ে যায়, প্রায় 4-5 কিলোমিটার মতো লাইন পড়ে যায়, তো তখন একটু আমাদের বেশি খোলা রাখতেই হয়, কারণ অত লোক, অত মানে দূর দূর থেকে আছে, কেউ সবাই একটা এক্সপেকটেশন নিয়ে আসে যে পুজো দেবে, সেক্ষেত্রে আবার কাউকে ফিরিয়ে দেওয়াটাও একদমই ঠিক না। হ্যাঁ, কিন্তু দেখো যদি আমরা মন্দিরের গেট বন্ধ করে দিই আর মায়ের শয়ন মন্ত্র পড়ে দিই, অনেকে বলে যে খোলো, কিন্তু আমি তাকে একটা কথাই বলি যে দেখুন আমরা তো হিন্দু ধর্মে কি কেউ ঘুমিয়ে পড়ার পর তাকে প্রণাম করাটা উচিত না। তো তার জন্যেই মা এখন শয়ন মন্ত্র পড়া হয়েছে, আবার কিছুক্ষণ পর খোলা হবে, আপনি তখন একটুখানি অপেক্ষা করুন। তো দেখুন এই অ্যাডজাস্টগুলো করতে হবে, কারণ আমি নিয়ম ভেঙে কিছু করতে পারবো না, বুঝতে পেরেছো তো? এটাই হচ্ছে কথা। বেশ, একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশনও বলবো, কারণ অনেকেই হয়তো অনেক সমস্যার মধ্যে রয়েছেন। আমি সবসময় বলি যে কোনো আগেই অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প নেওয়ার আগে সবার আগে মায়ের কাছে যাও, মায়ের কাছে নিজের কথাটা বলো, মা সন্তানদেরকে ডেফিনেটলি রক্ষা করবেন। এই অ্যাস্ট্রোলজির কথা বলতে আসলে আমি তো অ্যাস্ট্রোলজিও করি, কিন্তু ব্যাপারটা কী বলতো, আমি প্রত্যেক কটা ক্লায়েন্টকে বলি, আমি প্রত্যেক কটা পডকাস্টে ওই কথাটা বলেছি, পরবর্তীকালেও বলবো গিয়ে, যে আমরা হচ্ছে ঝাড়ুদার। আমি বলতে পারি না, হ্যাঁ লিটারালি আমরা অ্যাস্ট্রোলজার হচ্ছে ঝাড়ুদার, যে আমরা হচ্ছে কারুর পথ পরিবর্তন করতে, পথের ময়লাটা পরিষ্কার করতে পারি। পথ মাচণ্ডী লিখে দিয়েছে, সেই পথ চেঞ্জ করার ক্ষমতা কিন্তু আমাদের মধ্যে নেই। যে বলে যে এই স্টোনটা পরে নে তোর এটা হয়ে যাবে, ওই স্টোনটা পরে নে তোর এটা হয়ে যাবে, পুরোপুরি মিথ্যে কথা বলা হয়।
আচ্ছা বেশ, আজকে যখন তোকে পেয়ে গেছি একটা বেশ ভালো মানে যে জমজমাট, যেটা খুব এঙ্গেজিং হবে এবং অডিয়েন্সরা একটু এনজয়ও করতে পারবে, প্লাস তোর সম্পর্কেও তারা একটু অবগত হবে, একটা তোর কেস স্টাডি শুনি। দেখো, এই কেসটা আমি ঠিকই করে রেখেছিলাম। তোমার সাথে যখন কথা হয়েছিল, যে আমি তোমাকে বলছিলাম আমি তোমাকে বলবো না, আমি হ্যাঁ, গিয়ে আমি একদম, বলেছিলাম আমি নষ্ট হ্যাঁ করতে চাই না নিজের ঠিক আছে, সাসপেন্সটাকে। আমি হ্যাঁ, গিয়ে একেবারে তোমার স্টুডিওতে যখন রেকর্ড হবে তখন আমি বলবো। কারণটা হচ্ছে কি জানো এটা বলার, যে এই ঘটনাটার মধ্যে ভৌতিক তো কিছু জিনিস আছেই, বা আমি সলভ করেছি এই জিনিসটা তো আছেও, এটার থেকেও না একটা মায়ের নিজের সন্তানকে হারানোর যে কষ্টটা আমি একদম চোখের সামনে দেখেছি। তার মানে কী বলবো, আমার ভেতর থেকে না আমার গায়ে শিহরণ জেগে যায়। দেখো, ব্যাপারটা হচ্ছে এই কথাতেও আসি যে ডাক্তার যদি পেশেন্টকে ভালোবাসে তো ট্রিটমেন্ট করবে কি করে, কিন্তু আমাদেরও না কিছু ক্ষেত্রে গিয়ে খুব খারাপ লাগে, বা কিছু ক্ষেত্রে গিয়ে আমাদেরও ভয় লাগে। হ্যাঁ, কারণ আমরাও তো আলটিমেট দেখো মানুষ। যদি আজকে আমি সব কিছু ওই শহরের বুকে বাদ দিয়ে দিতে পারতাম, তাহলে আমি হিমালয়ে থাকতাম। আমরা জেনেছি, বংশ পরম্পরায় জিনিসটা পেয়েছি, কিন্তু করতে গিয়ে আমাদেরও তার মানে যখন দেখি না লোকগুলোকে দিদি, তার মানে নিজের ভেতর থেকে মনে হয় এই জীবনে কি করতে পারলাম আমি, যে একটা লোক এরকম করে তরপাচ্ছে, ঠিক আছে, আমি তাকে দেখো ওই মুহূর্তে তো হেল্প করতে পারছি না, হয়তো কিছুদিন আমার লাগছে সময়। হ্যাঁ, বা ধরো এরকমও কোনো আমার কাছে প্রচুর লোক আসে যে তাদের না আমার ফিজটা দেওয়ার মতো, আমি যখন দেখি, ঠিক আমি কীরকম বসি বলতো, অন্য আমি এরকম বসি, আমার ক্লায়েন্টরা এই সাইডটায় বসে আমার, আমি যখন দেখি না ওনার ব্যাগে হয়তো 500 টাকা আমাকে দেওয়ার মতো টাকা নেই, উনি হচ্ছে 50 টাকা 20 টাকা এরকম করে জোগাড় করে বার করছে, আমার দেখে খারাপ লাগে। আমি বলে দিই আমার লাগবে না, কারণ হচ্ছে মা চণ্ডী আমাকে দেখার জন্য আছে গো, আমি এটা বিশ্বাস করি। আগে তো মানুষের পাশে দাঁড়াতে হবে একটু। হ্যাঁ, এই ঘটনাটায় আসতে গিয়ে বলি, প্রথম কথা, ঘটনাটা প্রায় বছর দেড়েক আগের ঘটনা। একদিন বিকেলবেলা, প্রবাবলি বৃহস্পতিবার কিংবা শনিবার ছিল, আমি চেম্বারে নামি, বাবা ততক্ষণে মন্দির টন্দির খুলেছে, আমি চেম্বারে নেমে প্রথমে আহ্নিক করি, মায়ের কাছে গিয়ে প্রণাম করি, তারপরে ধুনো দেখিয়ে তারপরে চেম্বারে আমি বসি। তো আমি বসেছি, উনি প্রথমেই ছিলেন, একদম 3-4 জন বসেছেন, তার মধ্যে একদম ফার্স্ট, মানে একদম উস্কো খুস্কো চুল, বেশ লম্বা দেখতে, হ্যাঁ, আর সুন্দর, তার মানে শরীরের গঠনটা না বেশ সুন্দর, তার মানে স্মার্ট যাকে বলে সেরকম টাইপের দেখতে। উনি আসলেন প্রথমে চেম্বারে, বললাম হ্যাঁ বলুন। উনি প্রথমেই আমাকে বললেন, না ঠিক আছে আমাকে বাঁচান আপনি। আমি বললাম যে কেন, কি হয়েছে? তো এরকম না অনেকেই আমাদের কাছে এসে বলে, তো আমি বললাম যে আপনার ডেট অফ বার্থ টাইমিংটা আমাকে দিন। তো উনি বললেন, না এটা আমি হরোস্কোপ দেখাতে আসিনি। আমি বললাম আচ্ছা তাহলে কী হয়েছে? আমি একটা খুব বড় সমস্যায় পড়েছি, সেটা থেকে একটু আমাকে উদ্ধার করে দিন। আমি বললাম আপনাকে সমস্যাটা আগে আমাকে বলতে হবে, নাহলে তো আমি মানে রোগই জানতে পারলাম না, তো চিকিৎসা কী করব। লোকটি কাজ করতো ওয়েস্ট বেঙ্গল পুলিশে, ট্রান্সফারেবল জব ছিল, কলকাতার খুব কাছাকাছি। আমি জায়গাটার নাম দেখো বলাটা আমার উচিত হবে না, নামটা অ্যাভয়েড করো। ঠিক আছে, কলকাতার খুব কাছাকাছি জায়গায় ওনার শিফটিং হয় একবার। তার আগে উনি রায়গঞ্জে ছিলেন, তারপর কলকাতার খুব, তার মানে খুব কাছাকাছি, কিন্তু উইদিন ধরো তোমার এখান থেকে 8 ঘন্টার ডিস্টেন্স এরকম। তো যথারীতি ওনার ওয়াইফ আর ওনার হচ্ছে 3 ছেলে মেয়ে, 2 ছেলে 1 মেয়ে, যথারীতি ওনারা এখানেই থাকতেন যেখানে ওনার শিফটিংটা হয়, কারণ ওনার জীবনের লাস্ট 4-5 বছরের চাকরিটা ছিল, উনি অনেক বলে কয় এখানে ট্রান্সফারটা নেয়। তো যথারীতি এনারা ভাড়া বাড়িতে থাকতেন, ভাড়া বাড়িতে থাকতে থাকতে এবার উনিও সেখানে উঠেছেন ওনাদের সাথে একসাথেই। তারপরে না দিদি ওনাদের কোয়ার্টার অ্যালটমেন্ট হয়, তো কোয়ার্টারে ওনার বউ কিছুতেই যেতে চায় না। তো উনি বলেন যে দেখো একই কোয়ার্টারে ভাড়া অনেক কম, হ্যাঁ আমার এত টাকা এখানে আছে, চলো কোয়ার্টারে শিফট করে যাই, অনেক কটা টাকাও বাঁচবে, তারপরে কিছুদিন পর রিটায়ার্ডও হয়ে যাবো, একটা বাড়ি ঠাড়ি বানিয়ে নেবো বা কিছু একটা করবো, বা একটা ফ্ল্যাট কিনে নেবো। আমার বউকে বলেন চলো দেখে তো আসি আগে। দেখতে যায় কোয়ার্টারটা কীরকম বলো তো, যে প্রত্যেক কটা ফ্লোরে না 2টো করে ফ্ল্যাট টাইপের সিস্টেম, ঠিক আছে।
তো ওনাদের কোয়ার্টারটা পরে ফার্স্ট ফ্লোরে উঠেই রাইট হ্যান্ডের ফ্ল্যাটটা, আচ্ছা ঠিক আছে। তার মানে সিঁড়ি দিয়ে উঠলো, ডান সাইডে এটা দরজাটা। এবার তোমাকে একটু ফ্ল্যাটটার ডেসক্রিপশনটা আমি বলি। ফ্ল্যাটে প্রথম এন্ট্রেন্স দিয়ে ঢুকেই প্রথম ডান হাতে একটা ঘর, তারপরে সোজা একদম দরজাটা দিয়ে ঢুকেই সোজা গেলে একটা ঘরে তুমি ধাক্কা খাচ্ছ, তার পাশে হচ্ছে রান্নাঘর, মাঝখানটা ডাইনিংটা, আর ঢুকেই বাঁ হাতে হচ্ছে বাথরুম, আচ্ছা ঠিক আছে। এবারে হচ্ছে গিয়ে যখনই উনি প্রথম ঘরটায় ঢুকে দেখেছে যে ঘরটা সোজাসুজি ধাক্কা খাচ্ছে, ওই ঘরটায় না যখন ঢুকেছে ওনার বউ, আর ওনার বউয়ের হরোস্কোপ আমি পরে দেখেছিলাম, ওনার বউয়ের হরোস্কোপে এমন একটা কানেকশান আছে না, সেই কানেকশান দিয়ে প্রপারলি তার মানে বোঝা যায়, বা এই রুলটা হচ্ছে এরকম যে যদি কেতু আর মার্সের কোনো রকমভাবে কোনো রিলেশন তৈরি হয়, তার মানে তাহলে সে না খুব নেগেটিভিটি বা পজিটিভিটি এই জিনিসগুলোকে না খুব বেশি অবজার্ভ করতে পারে, এই জায়গায় নেগেটিভ না পজিটিভ এই জিনিসগুলো, ঠিক আছে। ওনার বইয়ের ছয় কিন্তু এই জিনিসটা ছিল। তো উনি বলছে তখন আমার না ইয়াটা বেশ ঠিক ভালো লাগছে না, ওনার বউ বলছে। তখন ওনার বর বলছে যে কি ভালো লাগছে না, তো বেশ ভালোই তো। হ্যাঁ, রান্নাঘরে যখন গেছে তখন আরও মনে হচ্ছে ওনার গাটা ভার করে এসছে মহিলাটি। তো উনি বলছে যে না আমি কোয়ার্টারে কোনোভাবেই থাকবো না, ঠিক আছে। তো যথারীতি এবার ওনার বরের সাথে ঝামেলা লেগে গেছে সেটা নিয়ে, বলছে তুমি দেখছো না এই কদিন পর রিটায়ার হয়ে যাব, ঠিক আছে, যদি আমার টাকাটা একটু বাজে তুমি কোনোতেই কিছু বুঝছো না, আর একদম তো সামনে দেখো ছেলে মেয়ে স্কুলও এখান থেকে আরও সামনে পড়বে, তোমার প্রবলেমটা কোথায়? বলে না আমার ভালো লাগছে না। বলছে তুমি ওই সারাদিন এই গল্পের বই পড়ে পড়ে তুমি সারাদিন এইসবই ভাবতে থাকো, হ্যাঁ সবসময় তুমি ভূত দেখছো, সবসময় তোমার এরকম হচ্ছে। এবার দেখো অনেক সময় হয় এগুলো একটু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে, তো এবার ঝগড়া ঝামেলা অ্যাভয়েড করার জন্য ঠিক আছে আমি যাব, এই ফ্ল্যাটে শিফট করব। যথারীতি 1-2 সপ্তাহ পরে ওনারা শিফট করেন, ঠিক আছে। এবার বললাম ওনার 3 ছেলে মেয়ে, এক ছেলে পরে ক্লাস 10-এ মাধ্যমিক দেবে, তার থেকে যে ছোটোটা ছেলেটা ও পরে 6-7-এর মতো, আর মেয়েটা একদমই ছোট, আচ্ছা 3 তার মানে 3 কিংবা 4-এ পড়ে, সবার মধ্যেই 3-4 বছর করে গ্যাপিং। তো যথারীতি ওনারা শিফট করেন, শিফট করার পরে 3-4 দিন না মোটামুটি কিছু হয়নি, একদম নর্মাল ছিল। তারপর থেকে না যখন উনি রান্না করতো ওনার মনে হতো না ওনাকে দেখছে একটা, হ্যাঁ উনি যখনই পেছনে ঘুরতো দেখতো কেউ নেই, স্বাভাবিক। হ্যাঁ তার মানে উনি রান্না করতে হচ্ছে যখন যে ছেলেমেয়েরা স্কুলে চলে যেত, স্বামী কাজে চলে যেত, উনি তখন রান্না করতে, বাড়িতে তো কেউ নেই, উনি দরজা বন্ধ করে দিয়েছে, একমাত্র চোর ঢুকলে ঢুকতে পারে। আর চোর তো দেখো তোমার পেছনে দাঁড়িয়ে তোমাকে দেখবে না, সে নিজের কাজ করে বেরিয়ে চলে যাবে। তো এরকম যখন বাথরুমে স্নান করছে মনে হচ্ছে না কে একটা দেখছে, উনি তার মানে কিছুতেই ঠাউর করতে পারছে না জিনিসটা কি হচ্ছে। এবার থাকতে থাকতে হয় না মেয়েদের মধ্যে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয়, ঠিক আছে। এবার ওনার পাশের যে কোয়ার্টারটা, তার নিচের কোয়ার্টারটা, ওনারা সব গল্প করতো ছাদে গিয়ে বিকেলবেলা করে। তখন উনি কথা জিজ্ঞাসা করে একটু বলো না গো ওই ফ্ল্যাটটা কি কিছু আছে? তখন ওনার উল্টো দিকের এটাতে কোয়ার্টারটাতে যারা থাকতো তারা, সে বলছে তুমি বলো না, তুমি তো ওই ফ্লোরেই থাকো, বলো না। বলছে উনি একটু তেমন ইতস্তত হয়ে বলে না 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 কিছু না কিছু না, এরকম করে ওনাকে কাটিয়ে দেয় কথাটা। যখনই কাটিয়ে দেয় মহিলাটার মনে না একটু সন্দেহ হয়, যে ধরো তুমি আমাকে কোনো একটা কোশ্চেন করলে, আমি তার উত্তর জানলে আমি কিন্তু তোমাকে বলে দেবো হ্যাঁ হবে না হবে না, কিন্তু যদি হচ্ছে আমি উত্তরটা না জানি, হ্যাঁ বা ভুল জানি, আমাকে কিন্তু ভেবে বলতে হবে। আর মিথ্যে কথা বললে তো আরও ভেবে বলতে প্লাস মনে রাখতে হয় কি মিথ্যে কথা বলেছে। তো ওনারা এরকম করে চলতে থাকে, এরকম করে মোটামুটি 1-1.5 মাস যায়। 1-1.5 মাস যাওয়ার পরে ওনার বড় ছেলের বললাম ক্লাস 10-এ পড়তো, মাধ্যমিক পরীক্ষা। এবার এই যে ফ্ল্যাটটার ডেসক্রিপশান দিলাম, প্রথমে ঢুকেই যে ডান হাতের ঘরটা না, ওই ঘরটা বেশ বড়, ওখানে দুটো ওনারা খাট লাগিয়ে দিয়েছিল, একটা খাট আর একটা নিচে মেঝেতে ওই গদি পেতে ওনারা সবাই শুতো। আর যে সোজা ঘরটা করে দিয়েছিল বাচ্চাদের পড়াশোনার ঘর, ঠিক আছে। তো এবার বড় ছেলের পরীক্ষায় তো বড় ছেলে রাত্রিবেলা পড়াশোনা করছে ওইখানে, আর বাকি হচ্ছে এক ছেলে এক মেয়ে আর বাবা মা এই ঘরে ঘুমাচ্ছে।
এবার যখনই বড় ছেলে ওই ঘরে পড়াশোনা করছে, বেশ 1 সপ্তাহ 2 সপ্তাহ হচ্ছে, কিন্তু মহিলাটা কিন্তু ওই ফিলগুলো করছে যে কেউ দেখছে, কেউ একটা ঘরের মধ্যে আছে, এই ফিলিংসগুলো কিন্তু তার হচ্ছে। এবারে হচ্ছে একদিন সকালবেলা, তার মানে আমি সকালবেলা ঘটনা বলছি, উনি রান্না করছে, এখন সেম টাইম উনি রান্না করছে, তখন না মনে হচ্ছে ওর কানের কাছে এসে কেউ ফিস ফিস করছে। তুমি ভাবতে পারছো, তুমি তার মানে গায়ে শুনলেই একটা ভয় লাগবে যে কানের কাছে যে কি ফিস, হট করে এরকম করে পেছনে ঘুরে তাকিয়েছে, দেখছি কেউ নেই, কি বলছে বুঝতে পারছি না, না শুধু ফিসফিসে। ফিসফিসানি আওয়াজটা আসছে, কেউ নেই। যথারীতি উনি ফ্ল্যাট থেকে বেরিয়ে গেছে ভয় টয় পেয়ে। এবারে ওনার বরকে ফোন করেছে, ওনার বর আবার ওই সেম কথা, যে তুমি হচ্ছে ওই সারাদিন ওই বই, ভূতের গল্প এইসব নিয়ে করছো, তুমি চলো কাউন্সিলিং করাবে। বলছে বিশ্বাস করো ওরকম কিছু না, আমি বুঝতে পারছি না। এবার ওনার বর খুব সিরিয়াসলি অনেক কাউন্সিলিং করাতে নিয়ে যায়। তো উনি গিয়ে যখন বলে যে হয়তো কাউন্সিলিং যে করে, সে বলে হয়তো অতিরিক্ত স্ট্রেস নিচ্ছে, তার জন্য হতে পারে এই জিনিসগুলো। তো দেখো, স্ট্রেস নেওয়ার ওনার না কোনো ব্যাপারই ছিল না, বরের সরকারি চাকরি, ঠিক আছে, 2 ছেলে ভালো পড়াশোনায়, মেয়ে ছোট, মেয়েকে বড় করার যে চিন্তা ভাবনাটুকু ওনার, দেখো পয়সা কড়ির তো স্ট্রেস নেই একটা, ঠিক আছে, বা মাথা গোজার তো জায়গা আছে। এবার যথারীতি আস্তে আস্তে ওনার বড় ছেলে একটু সবার থেকে অ্যালুপ হতে শুরু করে। ও আচ্ছা। কীরকম বলো তো, বাবা মার সাথে বেশি কথা বলছে না, ঠিক আছে, স্কুলে বেশি যেতে চাইছে না, বিকেলবেলা যে খেলার জন্য পাগল ছিল, যখনই বলে কিরে যাবি না যে খেলতে, ওর বন্ধুরা এসে ডাকছে, বলছে না আমি যাব না আজকে। তো মা বাবা যখন বলছে চ এখান থেকে ঘুরে আসি, যথারীতি যেতে চাইছে না। হ্যাঁ, এবার ওনারাও ভাবছে যে হয়তো মাধ্যমিকে স্ট্রেস পড়েছে বা কিছু এরকম, খুব পড়াশোনা করছে, খুব স্ট্রেসে আছে, তার জন্য হয়তো করতে চাইছে না বা যেতে চাইছে না, মাধ্যমিকটা ভালো করে দেবো। বড়ো ছেলে খুব ভালো ছিল পড়াশোনায়, একদমই সত্যি বলতে খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আমার হয়তো 1 থেকে 3-এর মধ্যে আসতো স্কুলে, যে পড়াশোনা করছে। তো যথারীতি একজনের মা বলে যে অনেক পড়েছিস আজকে। এবার দেখো, একটা যদি মা বাবা দেখে যে একটা ছেলে মেয়ে খুব স্ট্রেসে পড়ে যাচ্ছে, সারাদিন মুখ গুজে পড়ে, তারও তো একটা রিফ্রেশমেন্টের ব্যাপার আছে। তো যথারীতি ওকে বলে যা তুই খেলতে যা তো। এবার ওনাদের কোয়ার্টারের বারান্দাটা থেকে না, ঠিক আছে, নিচের মাঠটা পুরো দেখা যেত। মাঠটায় দেখছে সবাই খেলছে, ও একা বসে আছে ব্যাটটা নিয়ে, মাঠের ধারে একা বসে আছে, তার মানে কারোর সাথে খেলছে না, সময় হয়েছে বাড়ি চলে এসছে। এবার রাত্রিবেলা ও পড়া শুরু করে, বলে যে আমি রাত্রিবেলা পড়াশোনা করব। ছেলেটি কি প্রথম থেকেই বাই নেচার একটু এরকম, মানে না না, প্রথমে তো বললাম যে খেলাধুলা করতে, বন্ধুরা দেখো যদি মানে কেউ এমনিতেও নরমালি খুব লাইভলি ইন নেচার, বাট এই রকম হঠাৎ করে একটা সাডেন সাডেন চেঞ্জেস ওর চেঞ্জ, মধ্যে এসেছে। দেখো ও যদি আচ্ছা। খেলতে ভালো না বাসতো বা বন্ধুদের সাথে সম্পর্কটা ভালোই না হতো, তাহলে না কেউ ওকে ডাকতে আসতো না খেলার জন্য, হ্যাঁ সেই। ঠিক আছে, বলতে থাক ও তো খেলতে এমনিই চায় না, বা ওকে ডাকলে আসে না, থাক ওকে আর ডাকবো না আমরা। তো এবারে হচ্ছে গিয়ে রাত্রিবেলা পড়াটা শুরু করে। তো 1 দিন 2 দিন এরকম 3 দিনের মাথায় ওর মা একদিন রাত্রিবেলা ঘুম থেকে ওঠে, তার মানে বাথরুম যাওয়ার জন্য, উনি শুনতে পায়, হ্যাঁ, যে কি বিড়বিড় করছে ও, আচ্ছা। ঠিক আছে, সেটা এসে ওর বাবাকে বলে যে দেখো দেখো ছেলে কার সাথে একটা কথা বলছে মনে হয়, বা বিড়বিড় করছে। বলছে তুমি পাগল হয়েছো, ছেলে পড়ছে হয়তো, ওই আওয়াজই তুমি শুনতে পাচ্ছ। বলছে আমি আমার ছেলেকে চিনি, আমার ছেলেকে আমি ছোটোবেলায় বলতাম জোরে জোরে পড়, ও কোনো দিন পড়তো না, আজ অবধি কোনো দিনও জোরে জোরে পড়েনি, আস্তে আস্তেই পড়েছে মনে মনে, কিন্তু আজকে হট করে জোরে জোরে পড়া শুরু করে। বলছে হতেই পারে, ওর ভালো লাগছে এখন। হ্যাঁ, ওর বাবা আবার বলে কাটিয়ে দেয়, তার মানে যে লোকটি আমার কাছে যেতে, সে জিনিসগুলোকে বলে বলে তার মানে ইগনোর করছে ব্যাপারগুলোকে, বুঝতে পারলে তো। এবার যথারীতি এরকম করে রেগুলার ওর মা শুনছে এরকম বিড়বিড় 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 করছে। একদিনকে ওর মা গেছে ঘরের দরজাটা এরকম ঠেলতে যাবে, দেখছি ঘরের দরজাটা লক ভেতর থেকে। তো কি করবে, ওর মা তখন টকটক করছে, কী রে বড়োবাবু, ঠিক আছে, বড়োবাবু বলে রাখতো বড় ছেলেকে, কী রে বড়োবাবু তুই কার সাথে কথা বলছিস? বলছি কার সাথে? ও তখন হকচকে দরজাটা খুলে বলছে কারোর সাথে কথা বলছি না তো মা, আমি তো নর্মাল, একদম আমি কারোর সাথে কথা বলছি না, আমি তো পড়ছি, এরকম করে বলছে। মা বললো আচ্ছা ঠিক আছে, যা পড় তুই, বা শুয়ে পড় চল।
না আমি শোবো না, আমি পড়বো। বলে ও চলে যায়। তারপর ওই ঘরেই না পড়তে পড়তেই আমি ধরে নিলাম এখন পড়তে পড়তেই শুয়ে পড়তো, বুঝলে তো। ওর মা একটা বুদ্ধি লাগায়, এরকম রেগুলার রাত্রিবেলা শুনতে পাচ্ছে কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলা। ওর মা এবার একটা বুদ্ধি লাগায় যে আমি ঘরের লকটা ভেতর দিয়ে কোনোভাবে ভেঙে দেবো একদিন। আচ্ছা। হ্যাঁ, এবার সেটা উনি করবে যে তার আগে এবার দেখো একটা আমাদের ছেলেদের ক্ষেত্রে করা অনেক সুবিধে, এই জিনিসগুলো একটা হাতুড়ি আনলাম মেরে ভেঙে দেয়। একটা মহিলার ক্ষেত্রে করাটা একটু অসুবিধাজনক জিনিসগুলো, প্লাস একা, কারণ ওরা বড়, ওনার সাপোর্ট করছে না। আর যে ছোটো ছেলেকে বলবে ও খুব ছোট, 7-8 হচ্ছে, 6-7-এ পড়ে, ও কি বোঝে। আর মেয়ের কথা তো ছেড়েই দিলাম, তো দুধের শিশু। তো যথারীতি ওর মা এই যে কাজটা করবে হাতুড়ি একজন থেকে চেয়েছে, ঠিক আছে, চেয়ে বলছে ঠিক আছে তুমি নিয়ে যাও। এবার নিতেও ওনার 4-5 দিন সময় লেগেছে। এর মধ্যে দেখছে ছেলের চোখের তলে না আস্তে আস্তে ডার্ক সার্কেলস পড়তে শুরু করছে, আর ছেলে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, প্লাস খাওয়া দাওয়াও কম করছে, ঠিক আছে। এবার ওর বাবাকে সে কথাটা বলে যে দেখো ছেলে এরকম চেহারা হয়ে যাচ্ছে, কি মানে ব্যাপারটা কি হচ্ছে। তখন ওর বাবা বলে না যে ছেলের মনে হয় খুব স্ট্রেসে পড়ে যাচ্ছে, তো ওকেও কাউন্সেলিং করাই আমরা, কাউন্সেলিং করাতে নিয়ে যাই। কাউন্সেলিং যখন করাতে নিয়ে যায় 2-3টে সেশন নেয়, বললে আপনাকে আসতেই হবে না, ইটস কোয়াইট নর্মাল, হতে পারে, ঠিক আছে, হয়তো স্ট্রেসের নিচে একটু ঠিক করে ঘুমাক খাক, একদম ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা ভাবনার কোনো বিষয় নেই জিনিসটা। যথারীতি আবার এরকম করে একের পর এক দিন কাটতে থাকে। ওর মা এবার একদম বলে না এবার আমাকে দেখতেই হবে কি বিষয়টা ঘটছে। তো ওর মা হাতুড়িটা নিয়ে একদিন যখন ছেলেমেয়েরা স্কুল চলে গেছে বা ওনার স্বামী হচ্ছে অফিসে চলে গেছে, হাতুড়িটা নিয়ে ওই ঘরটায় ঢুকেছে। ঘরটায় নর্মালি দেখো বাড়ির মহিলা ঝাড়পোস্ত করতোই, রেগুলারই ঢুকতো, কিন্তু ঢুকেছে যখন লকটা ভাঙতে যাচ্ছে, একবার মেরেছে, দুবার মেরেছে, 3বারের বেলা উনার মনে হলো পায়ের দাবনাতে কেউ এরকম করে ধরে টেনে দিল, উনি ছিটকে গিয়ে পড়লো। তাহলে পায়ের দাবনার এখানে 5 আঙ্গুলের দাগ, আমাদের ফটো আছে, আমি দেখো এটা আমি ওপেনলি দেবো না, ঠিক আছে, আমি তোমাকে দেখাবো। এটা এরকম করে ছিটকে দিল, ছিটকে দিয়ে যখন উনি গিয়ে ঠিক খাটটাতে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে বসলো সোজাসুজি না, ওনার তার মানে ঘরে ঢোকার সময় ঢুকেই ওপরে ঘড়িটা ছিল, যাতে বাচ্চারা এইদিকে খাটে বসে ঘড়িটা দেখতে পায়, অন্তত দেখছে ঘড়িটা তো আমাদের ক্লকওয়াইজ ঘোরে, ঘড়িটা আস্তে আস্তে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে শুরু করেছে। আর ওখানে একটা ঠাকুরের ফটো ছিল, ঠাকুরের ফটোটাকেও ওনার মনে হলো কেউ ছুঁড়ে বাইরে ফেলে দিল, লিটারেলি দিদি ছুঁড়ে। এইগুলো আমরা না দেখলে, কেউ সচক্ষে না দেখলে বিশ্বাস করতে পারবেন, মনে হবে সিনেমার গল্প বলছি, যে এরকম করে ছুঁড়ে ফেলে দিল। এবার উনিও যথারীতি ওনার যাচ্ছে তাই অবস্থা। উনি কি করেছে, ওই একটা যে বাড়ি মেরেছে লকটা না খুব হালকা হয়ে গেছিলো, মানে একই দেখো কোয়ার্টারের দরজা জানলা খুব একটা শক্তপোক্ত হয় না, পুরনো হয়ে গেছে। উনি কি করেছে, গিয়ে সেকেন্ডবার আবার মেরেছে, ওনার গুরু নাম জপ করতে করতে সেকেন্ডবার আবার মেরে ঘর থেকে বেরিয়ে গেছে, ফ্ল্যাট থেকেই বেরিয়ে গেছে পুরোপুরি। ফ্ল্যাট থেকে বেরিয়ে গেছে যখন, আবার ওই পাশের বাড়িতে গিয়ে পাশের বাড়ির ওই মহিলাটি বলছে কি হয়েছে তোমার, ঠিক আছে, বলছে তখন নিয়ে বলছে না কিছু হয়নি আমার। হ্যাঁ, বলছে তুমি এরকম হাঁপাচ্ছ কেন, তুমি এসে ঘরে বসো জল খাও। বলছে দিদি তোমাকে আমি একটা রিকোয়েস্ট করছি, তুমি একবার বলো ওই কোয়ার্টারটায় কী আছে। উনি বলে আবার একটুখানি ভেবে, ওই বললাম মিথ্যে কথা বলতে গেলে ভাবতে হয় বারবার, বলে যে না তো কিছু না। এবারে হচ্ছে ওই দিনকে বিকেলবেলা সবাই আসে, ওনার বরকে আর উনি কিচ্ছু বলে না, কারণ বরকে যদি বলে বর পাগল ভাববে, ঠিক আছে। এবার একবার সাইকোলজিস্টের কাছে ঘুরিয়ে এনেছে, এই যে কাউন্সেলিং করে, এরপরে পাগলা করাতে ভর্তি করে দেবে, মোদ্দা কথা। আর পুলিশটা একটু রকচটা হয় বাই নেচার, কারণ মঙ্গলের একটা প্রভাব থাকে। তো যথারীতি রাত্রিবেলা আবার ছেলেকে বলে যখন স্কুল থেকে যা তুই খেলতে যা, হ্যাঁ, সবাইকেই পাঠায়, 2 ছেলেকে আর মেয়েকে উনি আরেকটা বাড়িতে দিয়ে আসতো বিকেলবেলা হলে, দেখেছি খেলতে যাওয়ার সময় উনি দেখে যে লকটা না ভেঙে গেছে, উনি ভাঙতে সাকসেসফুল হয়েছে, কাজটা উনি করে ফেলতে পেরেছে।
যতই তোর ছেলে যায়, আবার উনি গিয়ে দেখে বারান্দা দিয়ে যে ওনার ছেলে ওই মাঠের এক কোণে বসে আছে। ছোট ছেলে খেলছে, বড় ছেলে মাঠের এক কোণে বসে আছে। এবার হচ্ছে গিয়ে আবার রাত্রিবেলার ঘটনাটা আসে। রাত আবার সেদিনকে রাত্রিবেলা ওর মা জেগে আছে, জেগে থেকে দেখে ভাবে যে কি হচ্ছে আমি দেখবো জিনিসটা। তখন হচ্ছে গিয়া দেখে, তার মানে শুনতে পায় যে আবার কে ফিস 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 করছে, ঠিক আছে। তো ওর মা আস্তে 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 উঠে ওই ঘরটাতে যায়। ঘরটাতে যখন যায়, যখন গিয়েই দরজার ধাম করে খোলে, দেখছে ওই ছেলেটা, তার মানে এই বললাম খাটটা, এখানে ঘড়িটা, মানে ঘড়ির নিচেই ধরো হচ্ছে দরজাটা খুললো, ওর মা এই দিকে ফেসিং করে, ছেলেটা এই দিকে ফেস করে আছে, এই দিকটা পেছনটা, এই দিকে তাকিয়ে কার সাথে একটা কথা বলছে। আচ্ছা, হ্যাঁ, হাতে কিন্তু বই ঠই কিচ্ছু নেই, ঠিক আছে। আর তখন হচ্ছে ওই ছেলেটাকে ফোনও দেয়নি ওনারা, যে ফোনেও কারোর সাথে কথাবার্তা বলবে বা কিছু ভয়েস রেকর্ড করে পাঠাবে হোয়াটসঅ্যাপে বা কিছু, এইসব কিছুও নয় ব্যাপারটা। তো হঠাৎ করে বললে, কী রে বাবাই, বড়োবাবু কী করছিস তুই? হট করে নিজের মায়ের দিকে ঘুরে এমন লুকস দেয় না, ঠিক আছে, যে অন্যকে বলে হার্ট অ্যাটাক করে যেত। তোমাকে কি আমি আসতে বলেছি এই ঘরে? তুমি এসছো কেন? চলে যাও এখান থেকে, আমাকে একা ছেড়ে দাও, পড়তে দাও আমাকে। এরকম করে কথাটা বলে, ঠিক আছে। ওর মাও না হতভম্ব হয়ে পড়ে, লিটারেলি বুঝতে পারে না কি বলবে বা কি করবে, চুপচাপ চলে আসে। কারণ ওই রণমূর্তি বা ওই মুখের ফেসিয়াল এক্সপ্রেশন যে কেউ দেখলে ভয় পাবে। তো সকালবেলা আমার ছেলেকে স্কুলে যাওয়ার সময় বলছে যে, কী রে কালকে তুই আমার সাথে ওরকম করে কথা বললি কেন রাত্রিবেলা? বলছে, কই আমি তো তোমাকে কী বললাম, তোমার সাথে রাত্রিবেলা কথাই হয়নি আমার। তুমি ভাবতে পারছো? সেটা কিন্তু কিছু মনে নেই। এবারে হচ্ছে নেক্সট দিন আবার বিকেলবেলা বলছে খেলতে যায়, ছেলেটা বলছে খেলতে যাব না আমি, হ্যাঁ আমি ঘরেই থাকবো, পড়বো। এবার আস্তে আস্তে ঘটনাটা রাত্রির থেকে সন্ধেবেলা হতে শুরু করে। সন্ধেবেলা কার সাথে ফিস ফিস করছে। আচ্ছা, এবার 3 ছেলে মেয়ে ওখানে পড়াশোনা করতো। হ্যাঁ, এবার দেখো মেয়েটা একদম ছোটো, মেয়েটাকে এই ঘরেই পড়তো, 2 ছেলে ওই ঘরে পড়তো। তো ভট করে ওনার ছোটো ছেলে বললে, মা দেখো বড়দা কার সাথে একটা কথা বলছে। হ্যাঁ, আমি বারণ করাতে, ঠিক আছে, আমাকে সেই হচ্ছে একটা থাপ্পড় মেরে বল তুই এই ঘর থেকে যা। ওরকম করেই বলছে, মুখ চোখ ওরকম করেই, যে তুই ঘর থেকে যা, এরকম না, তুই এই ঘর থেকে যাবি না অন্য ব্যবস্থা নেব আমি, এরকম করে বলছে। তো সেদিনকে রাত্রিবেলাতে এবার ওর মা হচ্ছে তুমি রাত্রিবেলা যখন খেতে বসেছে, বলছে কী রে বড়োবাবু, তুই কোথাও খেলতেও যাচ্ছিস না, কিছুই করছিস না, কত পড়াশোনা করছিস তুই? হ্যাঁ, এই তো তোর পিএইচডির সময় তো পড়াশোনা করে না লোকে। মাধ্যমিক তো সবে, ঠিক আছে, একটুখানি খেল, একটুখানি বন্ধুর সাথে গল্প টল্প কর, তাহলে তো হচ্ছে মাথাটা ফ্রেশ হবে অনেকটা। ও বলে, ঠিক আছে খেলবো, আমি যাব বলে। আবার রাত্রিবেলা ওর মা বলছে তুই আজ ঘুমাতে চলে আয় তো। হ্যাঁ, ওর বাবাও বলছে, ওর মা ওর বাবাকে বলছে তুমি একবার বলো আজকে পড়তে হবে না, রেগুলারই তো পড়ছে, আজকে ঘুমাতে ডেকে নাও ওকে। তো ওই ঘর তখন কিন্তু ওই ঘরে খাওয়া দাওয়া করে ওই ঘরে ঢুকে গেছে, ওটা কিন্তু ভাঙা লকটা। ওর বাবা গিয়ে বলছে, বড়বাবু চল ঘুমিয়ে পড়বি, ঠিক আছে, আর আজকে পড়তে হবে না, কালকে আবার পড়বি। তখন ওর বাবাকে বলছে যে কেন, কিসের জন্য? আমি যাব ওই ঘরে, আমি এই ঘরেই থাকবো, কেউ আমাকে নিয়ে যেতে পারবে না এই ঘর থেকে, কেউ আমাকে সরাতে পারবে না। ওর বাবা না তখন একটা টনক নড়েছে ওর বাবার, যে ব্যাপারটা তো নর্মাল লাগছে না আমার। স্পুকি সিচুয়েশনটা, ওরম ভাবে একটা বাচ্চা হ্যাঁ, যদি হঠাৎ করে কথা বলে। হ্যাঁ, এবারে হচ্ছে তখন ওর মায়ের সাথে কথাবার্তা বলে বলছে যে চল, ওর মা বলছে চলো এখানে একজন একটা তান্ত্রিক, তান্ত্রিক না ঠিক ওঝা টাইপের একজন আছেন, ওনার কাছে চলো। তো ওনার কাছে এবার যাওয়া হবে পরের দিনকে সকালবেলা সবাইকে আবার স্কুলে পাঠিয়ে দেবে। বড় ছেলে স্কুলে যেতে চাইছে না, জোর জারি করে পাঠিয়েছে, বুঝলে দিদি। তারপরে হচ্ছে গিয়ে ওনারা দুজনে বেরিয়ে যখন বাইকে করে যাচ্ছে, যেতে গিয়ে ওনাদের বাইকটা যায় উল্টে, তার মানে পড়ে যায় না কিন্তু উল্টে যায়, ঠিক আছে, লিটারেলি বাইকটা 2 পাল্টি খায়।
হট করে একটা কুকুর, তার মানে ধরো একটা কুকুর যদি আমার বাইকের সামনে আসেও, আমরাও বাইক চালাই, সামনে আসবে, ওনাদের কুকুরটা বাইকের মাঝখানে এসে ঢুকে যায়। যখন ওরা উঠে দেখে আশেপাশে কোনো কুকুরকে দেখতে পায় না। বুঝতে পেরেছো? কিন্তু ওইভাবে যে বাইকটা স্কেচ করে গেল, পাল্টি খেয়ে গেল, মানে ওরা কিট নয়, মানে পুরো পাল্টি পুরো খেয়ে পাল্টি গেছে। খেয়ে গেল। কিন্তু ওরা উঠলো যে, তখন তো কেউ সুস্থ অবস্থায় তো মনে হয় সুস্থ না। অবস্থায় নেই মানে ওনাদের, তার মানে যে হচ্ছে পিলিয়ান, তার মানে ওর মা, ওর মায়ের অত কিছু হয়নি, হয়েছে ওর বাবার গেল পাটা ভেঙে, প্লাস চোট আঘাত তো ছেড়েই দাও, দুজনে হেলমেট পরেছিল বলে মাথাটা বেঁচে গেছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো উনি বলে এবার তো যথারীতি হাহাকার সিচুয়েশান, হসপিটাল, ঠিক আছে, হসপিটালে নিয়ে গিয়ে প্লাস্টার করা হয়। এই মহিলা ডিসিশন নেয় প্লাস্টার করে বাড়ি আসে যে আমি একাই যাব, কাউকে না বলে যাব, আমি কোনো আলোচনাই করবো না, একদিন হুট করে চলে যাব। হুট করে উনি ওই টোটো ধরে, ঠিক আছে, টোটো বা রিক্সা, ওনাদের পাবলিক ট্রান্সপোর্ট যা ছিল ওইখানে ধরে যায়। ওনার কাছে গিয়ে একটু উনি বুদ্ধিমত্তার সাথে বাড়ির একটু ধুলো নিয়ে গেছিলো, ধুলো দিয়ে যখন ওনাকে বলে যে দেখুন তো আমার বাড়িতে এরকম এরকম ঘটনা হচ্ছে, এরকম এরকম সিচুয়েশান, তো কি হচ্ছে জিনিসটা, তখন উনি বলে যে দেখো আমি ভুল বলবো না, বা আমাকে নিজেকে বড় করে দেখানোর জন্য আমি ছোট করছি না, বা ছোট করবো না রেদার। উনি বলে যে তোর বাড়িতে একটা সমস্যা আছে, এটা কোনো প্রেতাত্মা আছে, তোকে আমি একটা জিনিস দিচ্ছি, এই জিনিসটা নিয়ে যা, নিয়ে গিয়ে বাড়িতে রাখ, তোর মোটামুটি সব কিছু ঠিক হয়ে যাবে সপ্তাহখানেকের মধ্যে। এবার উনি যথারীতি নিয়ে আসে জিনিসটা, নিয়ে এসে বাড়িতে যে উনি ক্রিয়াগুলো বলেছিল, কিছু ওই সর্ষে টাইপের দিয়েছিল, পোড়াতে লঙ্কা পোড়াতে দিয়েছিল, ক্রিয়াগুলো করে। ওনার হাজব্যান্ড তখন বাড়িতেই, হাত পা ভাঙা। হাজব্যান্ড বলে তুমি কোথায় গেছিলে? তখন উনি বলে যে আমি গেছিলাম এখানে, উনি আমাকে দিয়েছে জিনিসগুলো, তো এই জিনিসগুলো আমাকে করতে বলেছে। যথারীতি করা যখন হলো, হট করে উৎপাতটা আরও বেড়ে গেল। আচ্ছা, আরও উৎপাতটা বেড়ে গেল কীরকম, যখন উনি রান্না করছিল এই ফিলিংসগুলো তো ওনার হচ্ছিল, এবার যখন রান্না করছে মনে হচ্ছে কাঁধের কাছে দাঁড়িয়ে কেউ নিঃশ্বাস ফেলছে, ঠিক আছে, হট করে মনে হচ্ছে ওনার এই নাইটি পরে, উনি বাড়িতে নাইটি পরে করতো, নাইটিটা ধরে এরকম কেউ টানছে। এই বাবা, তো হিতের আরো বিপরীত হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ, হিতে আরও বিপরীত, মানে জঘন্য অবস্থা। ওনার বাবা, তার মানে বাবা মানে ওই ছেলেটার বাবা, তার মানে যে আমার কাছে এসছে, ওনার স্বামী যখন হচ্ছে পা ভাঙা অবস্থায় শুয়ে আছে, উনি একটু স্মোক করতো, ঠিক আছে, স্মোক করতে করতে অ্যাস্ট্রের পাশে না দেখবে এরকম করে সিগারেটটা অনেকে রাখে, সিগারেটটা রেখেছে, ঠিক আছে, সিগারেটটা রেখে উনি একটা বই পড়ছে, হট করে না দেখছে মানে বিছানাতেই উনি বসে স্মোক করছে, বিছানাটা পুরো জ্বলে গেছে। মানে সিগারেটটা কোনোভাবে, দেখো এটা মেসাপও হতে পারে, ঠিক আছে, যে সিগারেটটা পড়ে গেছে, জ্বলে গেছে, কিন্তু একটা এত বছর ধরে যে স্মোক করছে, এত বছর মানে চেন স্মোকার, তার ক্ষেত্রে হওয়াটা কিন্তু খুব অস্বাভাবিক। আর এমনিতেও একটা সিগারেট সঙ্গে সঙ্গে পড়ে উনি মানে নোটিসও করতে পারবেন না, অতখানি জায়গা এমনিও পুড়ে যাবে চোখের সামনে, ঠিক আছে, মানে জ্বলছে না কিন্তু পুড়েই গেছে, ঠিক আছে, পুড়ে গেছে জায়গাটা। তো এই ঘটনাগুলো বাড়িতে আরও বাড়তে শুরু করে। রাত্রিবেলা যখনই হচ্ছে, তার মানে রাত্রি মানে কি সন্ধেবেলা থেকেই বাড়িতে মারাত্মক পরিমাণ উৎপাত শুরু হচ্ছে। বাথরুমের দিকে কেউ যেতে পারছে না, ওই ঘরে কেউ ঢুকতে পারছে না। এই বাবা, কি পরিস্থিতি! ওনার বড় ছেলে ছাড়া, ঠিক আছে। এবার ওনার বড় ছেলেকে একদিন বিকেলবেলা ওর বাবা বলে যা তুই একটু খেলে দুলে হয়তো, তখন তার মানে ওই টাইমটা না খেলতে পাঠিয়ে ওনারা ক্রিয়া করতো, ওই ক্রিয়াগুলো যেগুলো দিয়েছিল করতো, যত করছে দেখছে তত বাড়ছে এই উৎপাতগুলো। আচ্ছা, কোনোভাবেই দেখো একটা জায়গায় গিয়ে তো এক্সট্রিম পয়েন্টে গিয়ে তো কমবে হয়তো, হ্যাঁ, ঠিক আছে, সপ্তাহখানেক, ও মানে এটা উনি ফিল করেছেন যে ওই ক্রিয়াগুলো করার পর জিনিসটার প্রবণতা আরো বাড়ছে, অনেক বেশি, কিন্তু তারপরে উনি ক্রিয়া করাটা বন্ধ করেননি, উনি না, ভাবছেন যে ওই হয়তো বেড়ে গিয়ে যদি আবার কমে আচ্ছা, হোমিওপ্যাথির মতো যে বাড়িয়ে কমিয়ে দিল জিনিসটা, হ্যাঁ, ঠিক আছে। তো এবারে হচ্ছে গিয়ে ব্যাপারটা যে যখন ওনার ছেলেকে বলে যে তুই খেলতে যা, ও বলে না আমি যাব না, জোর করে পাঠালে বলে আমি খেলছি। একদিনকে রাত্রিবেলা হট করে আবার ওনার তার মানে মহিলার ঘুমটা ভাঙে, গিয়ে ঘরে দেখছে যে ওনার বড় ছেলে নেই।
তো খোঁজ বড় ছেলে কোথায়, তো সব জায়গায় খুঁজছে, কোনো জায়গায় পাচ্ছে না, ছাদে গেছে দেখছে, এবার চিৎকার চেঁচামেচি লেগে গেছে। মানে ঘটনাটা তার মানে এই জায়গাটা বিশেষ করে এতটা ভয়ঙ্কর, এই জায়গাটাতে আমারও ভয় লেগেছিল। আমি তো বলছি এই ঘটনা দর্শক বন্ধুরা শুনলেও ভয় লাগবে, তোমারও ভয় লাগবে, ঠিক আছে? উনি যখন বারান্দায় গেছে, আমি বলেছিলাম বারান্দা থেকে ওনার নিচটা দেখা যেত, যেখানে হচ্ছে খেলাধুলাটা হতো, তার মানে কোয়ার্টারের ওখানে না অনেক টিসগুলো থাকে। তো জেনারেলি যে দোলনাগুলো থাকে না, দোলনাগুলো দুটো পাশাপাশি থাকে আমরা জানি, ঠিক আছে? দেখছে দোলনাটার মধ্যে দাঁড়িয়ে আছে, বসে নেই, দাঁড়িয়ে আছে, চেনটা ধরে দোলনাটা দুলছে। আর ধরো আমি দাঁড়িয়েই দুললাম, বাচ্চারা করে অনেক সময়, আমিও করেছি ছোটোবেলায়, ঠিক আছে? দুললে রাত্রির তখন হচ্ছে 2:30, ঠিক আছে? যখনই দুলছে আমি কি মুখটা আমার স্ট্রেট থাকবে, এদিকে তাকিয়ে মুখটা এরকম, উনি বুঝতে পারছে কার সাথে একটা কথা বলছে। আচ্ছা, প্লাস দাঁড়াও, শেষ হয়নি, ওই দোলনাটাও সেম সিকোয়েন্সে ঝুলছে, ঠিক আছে? এবার দোলনা দুটোই ঝুলতে ঝুলতে এমন একটা সিচুয়েশনে আর একটু জোর হলে পুরো ঘুরে যাবে। এ বাবা, তার মানে একাকার, মানে মাথাটা ফেটে একাকার অবস্থা হয়ে যাবে পড়লে, ঠিক আছে? আর এইসব দোলনা টোলনা দেখবে মাঠের একটু সাইডেই থাকে, একদম মাঝ মাঠে থাকে না। এবার ওখান থেকে যদি পড়ে বা কিছু করে, একদম কংক্রিটে লাগবে ওর মাথা, সিমেন্টেড এরিয়াতে পড়লে তো একদম যাবে মাথাটা ফেটে। একদম। তো যথারীতি হচ্ছে ওর সবাই দৌড়াদৌড়ি করে যায়, এবার ফ্ল্যাটের চিৎকার জমিতে সবাই বেরিয়ে এসছে। এবার যখনই ওর মা নিচে কি বলে, বড়বাবু কী করছিস, ওর না চেতনা ফিরে আসে, চেতনা ফিরে পড়ে যায়। ওটাই ভাবছিলাম আমি, যে যখন ওর খেয়াল পড়বে, মানে ও যখন সম্বিতটা ফিরবে, তখন তো তাহলে সুইংটা থেকে একদম ধপাস করে পড়ে যাবে নিচে। সুইংটা থেকে পড়ে গেছে বাবা, ঠিক আছে, পড়ে গেছে, ভালো হয়েছে পেছন দিকে পড়েনি, দোলনাটা যখন এদিকে আসছিল এই দিকে পড়েছে, হ্যাঁ, পড়ে হাত পা ছড়ে যায়, তার মানে নাক ঠাক ফেটে যায়, মাথায় অত কিছু লাগেনি, অল্প একটু কেটে গেছে, স্টিচ করার মতো নয়। ফার্স্ট এড, এবার ওকে এনে ফার্স্ট এড করা হয়। এবার আসে হচ্ছে এরকম করে পরের দিন, 2 দিন পরে 1-2 দিন মোটামুটি একদম সব কিছু নিস্তব্ধ, হ্যাঁ, ছেলে ওই ঘরে বসে পড়ছে, হ্যাঁ, আর খেলতে খেলতে ওকে যেতে দিচ্ছে না, ঠিক আছে? ওই ওঝার কাছে আবার গেছে ওনারা, ঠিক আছে? মহিলা গিয়ে বলছে, বাবা এরকম এরকম ব্যাপার, বলছে তোর ছেলে একটা আমি জিনিস দিচ্ছি, তোর ছেলের হাতে বেঁধে দিবি। যখনই ছেলের হাতে বাঁধতে যায়, ঠিক আছে, বাঁধে ও ছেলে খুলে ফেলে দেয় সঙ্গে সঙ্গে। আমি এইসব পড়বো না, আমি, কে বলেছে তোমাকে আনতে এইসব, আমি এইসব পড়তে রাজি নই, হ্যাঁ তুমি পড়ো, তোমার পড়লে। তো যথারীতি হচ্ছে সেই দিনকে রাত্রিবেলা ও বলে আমি পড়াশোনা করব, গিয়ে দেখছে আবার কে ফিস করে কথা বলছে, শুনতে পাচ্ছে। ওরা মা উঠে গেছে। আমি ঘটনাটা বলতে গিয়ে আমার নিজের গায়ে শিহরণ দিয়ে ওঠবার, চোখে জল চলে আসে দিদি। দরজাটা খুলেছে, দেখছি ছেলেটা না গলায় দিয়ে চোখ দুটো বেরিয়ে এসছে, জিভটা বেরিয়ে এসছে, গলায় দিয়ে ঝুলে আছে। তার মানে এত এত বাজে লেগেছিল আমার শুনে না ঘটনাটা, ঠিক আছে? ওর মা তো সেই মানে কান্নাকাটি, তার মানে ভাবো তো, মায়ের কাছ থেকে সন্তান চলে যাওয়া তার মানে পৃথিবীর তার মানে সব থেকে বড় দুঃখ একটা মায়ের কাছে, বা একটা যে কোনো মা বাবার কাছে সব থেকে বড় দুঃখ নিজের সন্তান চলে গেছে তার কোল থেকে, ঠিক আছে? নৃশংস থেকে বড় কথা এত আমার, তুমি ভাবো, তুমি এটা শুনছো আমার মুখে, আমি যখন নিজে কেসটা হ্যান্ডেল করেছি, আমি ওই জায়গাটায় গেছি যেখানে দেখেছি ছেলেটা ওইভাবে গলা দিয়েছিল, আমি জিনিসগুলো দেখেছি, তার মানে আমার কতটা খারাপ লেগেছে ভেতর থেকে। তাই তো। আর না মানে অ্যাকচুয়ালি কি, আমরাও তো মা, হ্যাঁ, 2 সন্তানের মা, তো ওইটা একটা অকল্পনীয় ব্যাপার যেটা তুই ডিসক্রাইব করছিস, ঠিক আছে? তো এইভাবে এবার যথারীতি যেহেতু এই একটা পুলিশের ব্যাপার আছে, পোস্টমর্টমের ব্যাপার আছে, তো এই সব নিয়ে সব কিছু হতে থাকে, হয়ে তারপর ওর শেষকৃত্য করা হয়। শেষকৃত্য করার পরে তার মানে একদম শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে, কিন্তু শ্রাদ্ধ শান্তি হওয়ার পরে শুরু হয় আরেকটা ঘটনা। সেম জিনিসগুলো ঘটতে শুরু করে ছোট ছেলের সাথে। সর্বনাশ। যে ছোট ছেলে সন্ধেবেলা করে কার সাথে একটা কথা বলছে,
তো উনি বলে আর এইভাবে চলা যাবে না, কিছুতে কিছু করা যাবে না, ঠিক আছে। এবার উনি যে প্রিকশনটা নেবে, 2-3 দিন পর থেকে উনি ওনার বড় ছেলেকে দেখতে শুরু করে যে মা তুমি তো বলেছিলে খেলতে, তাই আমি বন্ধুর সাথে খেলতে চলে এসেছি, তো আমি বন্ধুর সাথে খেলতে চলে এসেছি, হ্যাঁ তুমিও চলে আসো আমার কাছে, তুমিও আমার কাছে চলে, তুমি আর এখানে থেকো না, তুমি আমার কাছে চলে আসো। এবার ওনার স্বামী দেখছে যে ছোট ছেলে এরকম করছে, আমার বউ এরকম করছে, এবার কি করা যায়। তখন ওনারই একটা কলিগ ছিল, ওই কলিগকে উনি বলে, ওনার যে কলিগ ছিল যে দাসবাবু বলে রাখতাম আমরা, দাসবাবু আমাদের মন্দিরে অনেক বছর ধরে আসতেন, আর উনি আমাদের কাছ থেকে, মানে আমার কাছ থেকে হরোস্কোপ দেখানো, মন্দিরে আমাদের মায়ের কবচ পড়া, প্লাস হচ্ছে উনি মায়ের মন্দিরে হচ্ছে মন্ত্রাভিষিক্ত, ঠিক আছে, মন্ত্র দ্বারা দীক্ষিত। তো উনি বলে যে এরকম আমার গুরুদেবের বাড়ি আছে, হ্যাঁ বেলগাছে ওলাইচন্ডী মন্দির, তুমি একবার ওখানে যাও। তো ওখানে গিয়ে উনি এসে আমার বাবার খোঁজই করেছিল এসে, কিন্তু রিসেন্টলি তখন বাবা এই গোনানো বা এই অ্যাস্ট্রোলজির দিকটা তখন আমাকে পুরোপুরি শিফট করে দিয়েছে, বছর 6 ধরে আমিই করি। এইগুলো সব শুনে আমি বাবাকে একটা জিস্ট বলি যে এই ঘটনা, তারপরে বাবা আর আমি মিলে কাজ যেটা করার করণীয় আমরা করি। তো ঘটনাটা পুরোপুরি আমি শুনলাম, শুনে আমি বাবাকে বললাম এরকম, আমি বললাম আপনি বসুন, আপনি যাবেন না, ঠিক আছে। বাকি ক্লায়েন্টগুলোকে আমি তাড়াতাড়ি করে ছাড়লাম, ওনাকে বসালাম, বসিয়ে বাবাকে বললাম দেখো এই ঘটনা, এবার কি করব বলো। বাবা বলে যে দেখো আগে ওখানে যারা যারা আছে তাদের প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে, তারপরে ওখানে কি করা যাবে সেটা পরের বিষয়। তার কিছুদিন পরই অমাবস্যা ছিল, মানে সপ্তাহখানেকের মধ্যে, সপ্তাহ 8 দিনের মধ্যে। আমি বললাম যে আমার যত গল্পই শুনবে না কেন, কটা জিনিস তুমি কমন পাবে, ঠিক আছে, 2টো জল, একটা কবচ, আচ্ছা, ঠিক আছে। তো ওনাকে জলটা আমি দিলাম, 2টো জল আর একটা কবচ দিলাম আমি, সবার জন্য একটা করে। আমি বললাম জলটা গিয়ে ছেটাবেন বাড়িতে, যদি আমিও গিয়ে বলি না 1 সপ্তাহ ছেটাবেন, আমিও যদি গিয়ে বলি জলটা আমাকে ফেরত দিয়ে দিন, আমার মুখের ওপর জলটা ছিটিয়ে দেবেন, ফেরত দেবেন না। তো উনি গিয়ে জলটা যথারীতি ছেটাতে শুরু করে, এবার যখন ছেটাতে শুরু করে ওনার ওয়াইফ কিছুতেই ছেটাতে দেবে না। এবার তোমাকে তখন ওর ওয়াইফ বলছে আমি তোমাকে আসতেই বারণ করেছিলাম এই ফ্ল্যাটে, এখন তো করে লাভ নেই, আচ্ছা, ঠিক আছে, এখন করে কি হবে, যে যাওয়ার তো চলেই গেছে, আর ও কিন্তু আমাদেরকে নিয়েই যাবে সবাইকে। তো এবার জলটা কিছু নিয়ম ছিল স্পেসিফিক, তারপরে কবচটা পরানো ছিল, এই কবচটা কিছুতেই উনি পরবে না, কোনোভাবেই পড়বে না। আমি বলি যে এই যে জলটা আমি আরেকটা জল দিয়েছিলাম খাওয়ানোর জন্য, ওটা আপনি যে করে হোক দরকার পড়লে হচ্ছে একটা থাপ্পড় মেরে হলেও মুখে দিন, ওনাদের দেয়। এবার দেখো বাচ্চা ছেলেটা কোনো ব্যাপার না, ওকে একটু ধরে বেঁধে একটু করকিয়ে তুমি করে নিতে পারবে, কিন্তু একটা প্রাপ্তবয়স্ক মহিলাকে তুমি কি করে করবে, কোনোভাবেই তো সম্ভব না, না। এবারে হচ্ছে ও ওর মাকে ডাকে, তার মানে হচ্ছে ওই মহিলাটির মাকে, তার মানে শাশুড়িকে ডেকে কিছুভাবে খাওয়ায় জলটা যখনই খাওয়ায় ওরা একটু অজ্ঞান হয়ে পড়ে সঙ্গে সঙ্গে, ঠিক আছে। এবার তুমি এত কিছু তো শুনছো, এবার তুমি এটা আরেকটা অ্যাসপেক্ট ভাবো তো, ওই বাচ্চা মেয়েটার উপর কি হচ্ছে, সেই ও তো বাড়ি ছোট, একদম ছোট, দুধের শিশু একদম। তো যথারীতি এইগুলো এই ক্রিয়াগুলো হওয়ার পরে আমি বলি এই কদিন পর আপনি আমার কাছে আসবেন, উনি আসেন। তারপরে ওনাকে কিছু কিছু জিনিস আমি কিনতে বলি, কিনে আপনি রাখবেন, আমি বা বাবা কেউ একটা যাবো আপনার ওখানে, ঠিক আছে, আপনি অ্যাড্রেস দিয়ে যান, কবে যাব কি বৃত্তান্ত সেটা আমি বলতে পারছি না, কিন্তু আমি যাব এইটুখানি আমি কথা দিচ্ছি, আর এটা থেকে আমি আপনাকে উদ্ধার করার চেষ্টা করব, তারপরেরটা বাকিটা মা চণ্ডী জানে, ঠিক আছে। এবার যথারীতি হচ্ছে, হ্যাঁ আমি বলি যে আমি যাব, কোনো অসুবিধা নেই, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি যাব, কিন্তু কোন দিন যাব কবে যাব আমি কিছু বলবো না আপনাকে, ঠিক আছে। তো উনি যান, বাড়িতে ফিরে এবার তো যথারীতি সবাই কবচগুলো পরে নিয়েছে,
কবচগুলো যখনই পরে নিয়েছে, বাড়িতে রাত 8:30 বাজলেই জিনিসপত্র সব ভাঙচুর হতে শুরু করে। না কেউ মনে হচ্ছে ধরো এই র্যাকটা রাখা আছে তো কেউ এটাকে ধাম করে ফেলে দিল, বা এটা রাখা আছে এরকম করে কেউ ছুঁড়ে ফেলে দিল, এই জিনিসগুলো ঘটছে। এবং উনি আমাকে ফোন করে বলে আমরা কি এই ফ্ল্যাটটা মানে কোয়ার্টারটা ছেড়ে দেবো? আমি বলি ওই ভুলটা একদম করবেন না, ঠিক আছে? ওনা আপনাদের রুট ধরে নিয়েছে, তাহলে একজন কিন্তু ওনার ফ্যামিলিতে চলে গেছে অলরেডি, হ্যাঁ। ঠিক আছে? তখনও ওনার ওয়াইফ বলছে আমি না বড়বাবুকে দেখতে পাচ্ছি, কিন্তু তখন ওনার ওয়াইফ কিন্তু আর কথা বলছে না, ওর সাথে ইন্টারাকশানটা আর করছে না। উনি বুঝতে পেরে গেছে যে ওই মোহটা থেকে বেরিয়ে এসে জলটার কবচটা গ্রহণ করার পরে যে ও কিন্তু ইহজগতে আর বসবাস করছে না, ঠিক আছে? আর ওনার ছোট ছেলেও বলছে আমি বড়দাকে দেখতে পাচ্ছি, জানো বাবা মা, বড়দা আমাকে বলে চল খেলতে যাবি না, চল না দোলনায় চড়ি একটু। এবার ওই মহিলা যথারীতি ওনার যেই বললাম না উল্টো দিকের ফ্ল্যাটের ওই মহিলাটা ছিল, ওই মহিলাটাকে গিয়ে বলে যে দেখো আমার তো যা শেষ হওয়ার শেষ হয়েই গেছে, ঠিক আছে? বড় ছেলেটা চলেই গেছে, ছোট ছেলেটা আর মেয়েটাকে বাঁচাবো, একটু বলো না এই ফ্ল্যাটে কী আছে। তখন উনি বলে যে এটা ওনারও নাকি শোনা, যে বহু বছর আগে ওই ওই কোয়ার্টারটা অনেক বছর বন্ধ ছিল, প্রায় 10-11 বছর মতো বন্ধ ছিল। ওখানে নাকি একজন অফিসার ছিলেন যিনি হচ্ছে তন্ত্রক্রিয়া করতেন, ঠিক আছে? তন্ত্রক্রিয়া করতে গিয়ে প্রেত সাধনা করতেন। প্রেত সাধনার সময় যে বলিদানের ব্যাপারটা হয়, ওনারা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, যে 3 জন, ওই অফিসারের বউ আর অফিসারের হচ্ছে একটা ছেলে। তো ওই প্রেত সাধনার সময় কিছু বলিদান, প্রেতের কাছে কিছু বলিদানের ব্যাপার ছিল। আচ্ছা। তখন ওই বাচ্চাটাকে উনি দেন, নিজের ছেলেকে বাবারে, প্রেতের কাছে সঁপে দেন, এই বাবা। ঠিক আছে? ওই শোকে ওনার বউ ওই রান্নাঘরে বিষ খেয়ে হত্যা করে। তারপর থেকে ওই লোকটাকে আর খুঁজে পাওয়া যায়নি কোথাও, ওনার কোনো মানে পুলিশও ধরতে পারেনি, বা কোথায় গেছেন উনি, কী বৃত্তান্ত কেউ জানে না। হ্যাঁ, এই ঘটনাটা উনি শুনেছিলেন, তো উনি বলেন তখন তার পরের দিনকে আমি গিয়ে ওখানে হাজির হই, কিছু জিনিসপত্র মায়ের কাছে বানিয়ে নিয়ে আমি ওখানে গিয়ে উপস্থিত হই। যখন উপস্থিত হই, সে যদি বিশ্বাস করবে না, ধরো তুমি এই রুমটায় ঢুকছো, ঠিক আছে? ঢুকছো মানে তোমাকে তো নর্মালি তুমি ঢুকে যাচ্ছ, হ্যাঁ, কেউ তোমাকে হচ্ছে কিছু বাধা দিচ্ছে না। ধরো তুমি এই রুমটায় ঢুকছো আর তোমার মনে হচ্ছে তোমাকে সামনে দিয়ে কেউ এরকম ধরে রেখেছে, তোমার কতটা বেশি প্রেশার দিতে হবে? আচ্ছা। দেখো আমাদের যতই প্রোটেকশান থাকুক, যতই কিছু থাকুক না কেন, এক প্রোটেকশান মানে আমি একটা ঘরের মধ্যে আছি, কিন্তু বাইরে যে তুফানটা হচ্ছে, যে ঝড় বৃষ্টিটা হচ্ছে, ওটার আওয়াজটা তো আমি পাচ্ছি। আমার জানলায় তো সেটা হচ্ছে বাড়ি মারছে, আমার মনে হচ্ছে না কেউ আমাকে ধরে রেখেছে, ভেতরে ঢুকতে দিচ্ছে না। যথাযথ আমি মন্ত্র জপ করতে 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 ঢুকি ঘরের মধ্যে ঢুকে আমি যখন ওই ঘরটাতে যাই, আমার লাইফে দেখা ফার্স্ট এরকম ইনসিডেন্ট নিজের স্বচক্ষে আমি দেখেছি যে ঘড়ির কাঁটাটা না আবার উল্টো ঘুরতে শুরু করে। আচ্ছা। তো ওখানে বসে আমি কি করি, ওই ঘরটায় না একটা গণ্ডি কেটে দিই, আর ওই ঘরটা আর রান্নাঘরটাতে। এবার যথারীতি যখন গণ্ডিটা কেটে ওনাদের সাথে আমি কথা বলছি, ওনাদেরও প্রোটেকশন অলরেডি করা, আমারও করা, ঠিক আছে? আমার তো সবসময়ই থাকে এইসব কাজ, যেহেতু করে বেড়াই। তো ওনারা আমাকে এই ঘটনাটা বলছে যে এরকম একজন তান্ত্রিক এখানে ছিলেন, তিনি প্রেত সাধনা করতে গিয়ে ওনার ছেলের বলিদান দেয়, সেই শোকে ওনার ওয়াইফ আত্মহত্যা করে, তারপর থেকে ওনাকে খুঁজে পাওয়া যায়নি, ঠিক আছে? এবার আমি ওখানে বসে কিছু মন্ত্র জপ করে আমি বাবাকে একটা ফোন করি, আমি বলছি ওখান থেকে তুমি একবার দেখো তো জিনিসটা কি, কারণ দেখো লিঙ্ক আপ তো করতে হবে, একটা কোনো লিঙ্ক আপটা হয়ে গেছে, ঠিক আছে? বাবা বলছে যে ওই দিকে যে জানলাটা আছে না, জানলাটার যে বিটটা বেশ মোটা, বলছে ওটা কাউকে দিয়ে এনে ভাঙাও। আমি বললাম কেন? ঠিক, আমিও অবাক। হ্যাঁ,
বলছে তার মানে ঘরের ওই স্পেসিফিক জানলার বিটটাই আমাকে বলে দেয়নি ওই সাইডে। তার মানে কাকু তো ভীষণ পাওয়ারফুল। দেখো পাওয়ারফুলের থেকে উনি বাড়িতে বসে উনি কিন্তু এসে ওই পরিস্থিতিতে নেই, তাও কিন্তু উনি তোকে গাইড করে দিতে পারেন, তাই তো? হ্যাঁ কারণ দেখো সত্যি কথা বলতে মা চণ্ডী আর আমার বাবা ছাড়া আমি কিছুই না, আমি জিরো। ঠিক আছে, আমি একটা বিগ জিরো আমি তোর বলি। গুরু উনি আর কি, বাবার কাছেই তোর পুরোটা শেখা। হ্যাঁ, আমাদের তো বংশ পরম্পরা 477 বছর ধরে এই জিনিস চলে আসছে আমাদের। আমি বলতাম তো এরকম প্রচুর ঘটনা আছে। হ্যাঁ, তো তার মধ্যে একটা যেটা বলছি তোমাকে, এবার বাবা ওই স্পেসিফিকলি ওই বিটটা বলে না, বলে ঘরের এই দিকের দেওয়ালটায় দেখো তো কিছু আছে কি না। আমি বলি না কিছু নেই, কিন্তু একটা জায়গা না একটু ফাঁপা মনে হচ্ছে আমার। ঠিক আছে, বুঝে ওটা কাউকে এনে ভাঙতে বলো। যখন ভাঙে ওই জায়গাটার মধ্যে পুরো দেখে না কিছু কিছু হাড়, তার মানে একটা চেম্বার টাইপ করা, বুঝলে তো? ঠিক আছে, ভেতরটাতে যখনই ভাঙে দেখে কঙ্কালের হাড় বেরোচ্ছে। তো ওই হাড়টাকে আমি নিই, কিছু আমাদের মায়ের মন্ত্রপুত দিয়ে ওগুলোকে বাঁধি ভালো করে। আচ্ছা, ঠিক আছে, বেঁধে আমি নিয়ে আসি। নিয়ে এসে বাবা বলে এই ক্রিয়া তখন তার মানে ওই কাজটা ফার্স্ট করা আমার। ঠিক আছে, তার মানে ওই সেক্টরের কাজটা বাবা আমাকে বলে দেয় যে এই জিনিসগুলো প্রপারলি করতে হবে, তুমি করতে ভয় পেলে কিন্তু চলবে না বাবা। আর আমার বাবা আমাকে তুমি করে ডাকে। ঠিক আছে, বলে যে ভয় পেলে কিন্তু চলবে না বাবা, দেখো পারবে কি না বলো। আমি তখন বলি হ্যাঁ পারবো। ওনাদেরকেও ডাকা হয়, ডেকে মন্দিরে কিছু তার মানে যজ্ঞের ব্যবস্থা করা হয়। যজ্ঞের ব্যবস্থা করে ওনাদেরকে আমি বলবো না কি জিনিস, সরায় করে আমরা একটা জিনিস দিই। ঠিক আছে, ওনাদেরকে নিয়ে গিয়ে বলি ওই ঘরটাতে আপনারা রাখবেন। ঠিক আছে, রেখে আপনারা বাড়ি থেকে বেরিয়ে আসবেন, 4-5 ঘন্টা বাড়িতে ঢুকবেন না তারপরে। আর আমি ওই জিনিসগুলো নিয়ে একটা শ্মশানে যাই। কোন শ্মশানেই বলবো না, কলকাতার কোনো শ্মশান নয়, বা আশেপাশের কোনো, অনেকটা দূরে, প্রায় হাওড়া থেকে ট্রেন ধরে 3-3.5 ঘন্টা লাগে। আচ্ছা, ঠিক আছে, আমাকে দেখো হাওড়া থেকে ট্রেন ধরে তো আমি যাইনি, হাড় নিয়ে গেলে তার মানে আমাকে হচ্ছে একদম আমিও হাজতবাস হয়ে যাবে আমার। আমি আমার বাইকে করে গেছি। ঠিক আছে, এবারে হচ্ছে ওইখানে গিয়ে যখন আমি শ্মশানের মধ্যে ঢুকছি, ঢুকে আমাকে কে একটা বাচ্চা বলছে যেও না গিয়ে কোনো লাভ নেই, কিচ্ছু হবে না। হ্যাঁ, তার মানে একদম একটা বাচ্চা ছেলে। ঠিক আছে, ওই সব নিয়ে যেতে যাওয়ার সময় আমাদের তখন কিছু জব থাকে, কিছু যাওয়ার সময় একটা প্রসেস থাকে না। দেখো বাইক নিয়ে যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে, এমনি জানি আমরা 2 চাকা শয়তানের চাকা। ঠিক আছে, 4 চাকা করে গেলে অ্যাক্সিডেন্ট হলেও তুমি বেঁচে যেতে পারবে, 2 চাকা অ্যাক্সিডেন্টে তুমি বাঁচতে পারবে না, স্পট হয়ে যাবে একদম। তো যথারীতি ওইখানে বাচ্চাটাকে আমি মন্ত্রটা জপ করছি, এরকম করে আমি ঘুরে দেখছি কেউ নেই, ব্ল্যাঙ্ক পুরো। ঠিক আছে, এবার যে আমাকে ওই শ্মশানে করার ব্যবস্থা করে দেয় সব ক্রিয়াপাতি করার, তাকে আমি বলছি যে কি বাচ্চাটাকে দেখলে? বলে যে আমাকে সবাই ছোটো ঠাকুরমশাই বলে ডাকে। ঠিক আছে, ছোটো ঠাকুরমশাই বা ছোটোবাবু। ঠিক আছে, আমি বলছি কী বলছো ছোটো, কোথায় কে? তুমি ভুল দেখছো নাকি? হ্যাঁ, তুমি কি হচ্ছে গাঁজা ঠাজা খাওয়া শুরু করলে নাকি? ঠিক আছে, আমিও একটা বেকুবে পড়ে গেছি। ঠিক আছে, এরকম করে উনি বলছে। আমি যাই, গিয়ে চিতার ওখানে বসে ওকে বলি তুমি চলে যাও। চিতার ওখানে বসে কিছু ক্রিয়া আদি করে ওই হাড়গুলোকে ওখানে দাহ করে আসি। দাহ করে কিছু জিনিস আমি শ্মশান থেকে নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে, এবার যে সরাটার কথা বললাম, সরাটার মধ্যে কিছু তার মানে খাবার ছিল, ধরে নাও, আমি তোকে বলবো না স্পেসিফিকলি কী ছিল, খাবার ছিল। ওনারা গিয়ে ওটা যখন রেখেছে ঘরে, ঠিক আছে, প্রথম কথা তো ওনারা যখন নিয়ে যাচ্ছে ওই সরাটা তুমি না মাটিতে রাখতে পারবে, না দেয়ালে ঠেকাতে পারবে, না কোনো চামড়ার জিনিসে ঠেকাতে পারবে। আর তুমি হাতে ধরে নিয়ে যাও কোনো উঁচু জায়গায় টেবিলে রাখো, ঠিক আছে, বা কোনো এঁঠো জিনিসেও ঠেকাতে পারবে না। এবার ওনারা হাতে ধরেই নিয়ে যাচ্ছে, এখন রাস্তাতে ওনাদেরকে তার মানে গরিব লোকরা এসে বলছে মা দে না ওটা খাই, আমি খুব খিদে পাচ্ছে, কিচ্ছু খাইনি। আর এইটা নিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে যতক্ষণ না বাড়ি পৌঁছাবে কারোর সাথে কথা বলবে না, কারোর সাথে পেছনে ঘুরে তাকাবে না, যাবে না তাকানো। ঠিক আছে, যথারীতি ওনারা
প্রচুর রাস্তায় বাধা পায় এরকম। হ্যাঁ, ওনাদের গাড়ির টায়ার পাংচার হয়ে যায়, ঠিক আছে, বারবার। তার মানে তুমি ভাবো না, তুমি একটা 6 to 7 কিলোমিটার রাস্তা তুমি কভার করছো, বা ম্যাক্সিমাম ধরুন 8 কিলোমিটার রাস্তা, সেখানে হয়তো 20টা সিগনাল, 20টা সিগনালে 20 জন তোমার থেকে চাইতে পারে, ঠিক আছে, গরিব মানুষ। হ্যাঁ, কিছু না হলেও 25 থেকে 30 জন ওনাদের থেকে চেয়েছে জিনিসটা, তবে চেয়েই যাচ্ছে। কুকুর এসে পায়ের কাছে ঘষছে, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু ঘটছে। আর ওই জিনিসটা ধরে আছে ওনার স্বামী, যেহেতু পাটা ভাঙা, ঠিক আছে, যখন উনি নামছে হুইল চেয়ারে করে যাচ্ছে, তুমি ভাবো, তুমি পা ভাঙা অবস্থায় আমার কাছে এসছে একা একা, ওই র্যাপিডো করে, বলছে আমি হচ্ছে ওলা করেও আসতে পারছি না, যে নামতে উঠতে অসুবিধা, র্যাপিডোতে বসে বললাম, চলে আসলাম। লোকটাকে বলছে একটু ছেড়ে দাও। এবারে যথারীতি ওনারা গিয়ে ঘরে যখন ওনারা ঢুকছে, ঘরের জিনিস না পুরো সকালবেলা শ্রেয়াদি পুরো তোলপাড় হচ্ছে, ঠিক আছে, কোনোভাবে ওনারা মানে বুঝতে পারছে না কী হচ্ছে। আমি ওনাকে বলছিলাম, দেখুন হবে, বাবা বলেছিল হবে, আপনারা ঢুকে সোজা ওই ঘরে জিনিসটা রাখবেন, ঠিক আছে, রেখে আরও দুটো জিনিস দিয়েছিলাম জ্বালানোর জন্য, ওইগুলো জ্বালিয়ে আপনারা বেরিয়ে আসবেন। আচ্ছা, 4-5 ঘন্টা ঢুকবেন না ঘরে। হ্যাঁ, ওনারা বেরিয়ে এসে ওই ক্রিয়াটুকু করেছিলেন, যেটুকু ওই ক্রিয়াটুকু যতটুকু হ্যাঁ, বলেছিলাম, হ্যাঁ। ঠিক আছে, চলে আসার পরে আমি ওই দিকের ক্রিয়াটা করে চলে আসি বাড়িতে। তো বাবা বলেন যে জিনিসটা এনেছো আমাকে দাও, আমি বাবাকে দিয়ে দিই, হ্যান্ড ওভার করে দিই। এবার যখন আমিও করছিলাম ওই কাজগুলো, তখন আমার মনে হচ্ছে না, হুট করে ধরো গরমকালে ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠিক আছে, কারণ নেগেটিভ এনার্জি যেখানেই থাকবে না, সেখানেই তোমার টেম্পারেচার ড্রপ করে। প্লাস হচ্ছে গিয়ে দেখো, অনেকে বলবে যে এই কথাটাই আমি একটা খুব উল্টো কথা বলবো, জানো তো, শ্মশান আর কবরস্থানে আমাদেরকে ভূতে ধরে না। হ্যাঁ, শ্মশান আর কবরস্থান হচ্ছে পবিত্র স্থান, শ্মশান তো পবিত্র স্থান, ঠিক আছে, হ্যাঁ। শ্মশান থেকে বেরোলে ভূতে ধরে, ঠিক আছে, কিন্তু কি বললাম, ওই যে আমি বাড়িটার মধ্যে আছি, কিন্তু বাইরে যে তুফানটা আছে ওটার তো কিছু আমি আভাস পাবো যে কি হচ্ছে। তো যথারীতি জিনিসটা এনে দেয় বাবা, ঠিক আছে। এবার ওনারা ফোন করেন, বলে আমাদের মোটামুটি 4 ঘন্টা হয়ে গেছে, এই টাইম থেকে এই টাইম অবধি বাইরে আছি আমরা, এবার কি আমরা ঘরে ঢুকবো? ওনারা ঘরে ঢোকেন, আমরা বলি হ্যাঁ ঢুকুন, ঢুকে দেখুন তো কি আছে। যে জিনিসটা আমরা দিয়েছিলাম ওটা দেখি পুরোটা খালি, সেই সরাটা, ঠিক আছে, সরাটা যখন খালি হয়, বাবা বললো মাচণ্ডী কথা শুনেছে, আচ্ছা, ঠিক আছে, মাচণ্ডী কথাটা শুনেছে, মাচণ্ডী কথা ফেলেনি আমাদের। তো যথারীতি ওনাদেরকে বলি আরও যে দুটো জিনিস দিয়েছিলাম, একটা জ্বালানোর জন্য আর একটা রাখার জন্য, ওই যে রাখার জন্য জিনিসটা দিয়েছিলাম আপনি নিয়ে আসুন ওটা, ঠিক আছে। দেখো একটা কাজের জন্য দেখে ছোট ছোট কত প্রসেস, ঠিক আছে। ওনারা নিয়ে আসে জিনিসটা, বাবা এই আমি যে জিনিসটা নিয়ে আসি প্লাস ওনারা যে জিনিসটা নিয়ে আসে, এই দুটোকে মিক্স করে একটা জিনিস উনি তৈরি করেন। ওনাকে বলে আপনারা কোথাও যাবেন না, এখানে বসুন। উনি মানে কবচগুলো আমাকে খুলে দিন, ঠিক আছে, খুলে দিয়ে ওনারা পাক্কা 24 ঘন্টা আমার বাড়ি বসেছিল, ঠিক আছে, 24 ঘন্টা হলো গোটা একটা দিন বসেছিল, রাত প্লাস ইনক্লুডিং রাত্রিরটাও, ঠিক আছে। কারণ রহস্য পূজা দেখো ওনার দেখাতে পারবো না, আমার যে ঘরটা আমি চেম্বার করি আমি বলছি ওই ঘরে আপনারা বসুন, আমরা কাজ করছি। করে ঠোরে বাবা আবার কবচটাকে নতুনভাবে করে দেয়, ঠিক আছে, ওই স্পেসিফিক জিনিস নাকি অন্য জিনিস ওই খোলটার মধ্যে করে দিয়েছিল আর কি। প্লাস একটা জল দেয়, জল দিয়ে বলে এটা 1 সপ্তাহ ছেটাবে, ঠিক আছে, আর আমাকে বলে বাড়ি গিয়ে বাস্তুবন্ধনাটা করে আসবে, ঠিক আছে, আর কোনো সমস্যা হবে না। আমি তারপরে যাই, গিয়ে বাস্তুবন্ধনাটা করি। এখনও তাদের আমাদের সাথে কন্ট্যাক্ট আছে, আমাদেরকে খুবই ভালোবাসে, ঠিক আছে, সব কিছু পিসফুল, তো এখন সব কিছু নর্মাল। কিন্তু দেখো তার বড় ছেলে চলে যাওয়াটা, ওই জায়গাটা তো আমি ঠিক করতে পারবো না, এটার কোনো কম্পেনসেশন নেই, এটার কোনো তার রিপ্লেসমেন্ট নেই, ঠিক আছে। যে বলবো যে ছোটো ছেলেকে নিয়ে বাঁচুন, মেয়েকে নিয়ে বাঁচুন, হয় না গো দিদি, ঠিক আছে, কোনোভাবেই ঘটনা তোমার জিনিসটা হয়ে ওঠে না। একজন সে চলে গেছে মানে সে কিন্তু চলেই গেছে, বুঝতে পেরেছ? এই ছিল ঘটনাটা পুরো। ঘটনাটা মর্মান্তিক। কখনোই আমি এটা বলবো না যে খুব ভালো ঘটনা, সেটা তো বলা সম্ভব না আমার পক্ষে, কিন্তু পডকাস্টের তো একটা উদ্দেশ্য ছিল, তুই আজকে তোর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে এসেছিলি, সেই নিরিখে যদি বলি একটা
দুর্দান্ত এপিসোড করলাম তোর সাথে কন্ডাক্ট। তোর ওয়ে অফ টকিংও ভীষণ মিষ্টি, ভীষণ সুন্দর, আর খুব এক্সপ্রেসিভ। ইভেন তুই যখন কথা বলছিলি, সব থেকে যেটা আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে কোথাও গিয়ে না খুব একটা ফিশি লাগছিল না, খুব জেনুইন মনে হচ্ছিল, যে জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে। মানে একটা মানুষ সামনাসামনি বসলে অন্তত এটুকু তো আমার বোঝার ক্ষমতা আছে যে পুরো জিনিসটা একদম গালগপ্প দিচ্ছে নাকি সত্যিই সে কাজটা হাতে করে করেছে, তারপর তার একটা রিয়েল এক্সপিরিয়েন্স বলছে। তো যখন তুই কাজটা করেছিস প্রত্যেক মুহূর্তে ছোট থেকে ছোট ডিটেলিংগুলো যখন করছিলি তুই, তখন আই ফেল্ট ইট যে না, সামহাট এটা জেনুইন একটা ইনসিডেন্ট তুই আমাকে শেয়ার করলি। আর আমার নিজেরও পার্সোনালি ভালো লেগেছে তো ভীষণই। সবথেকে বড় কথা হচ্ছে, আমি নিজে যেহেতু স্টোরি টেলার, তোর কাছে আমার একটা আবদার রইলো, কখনো তোর কোনো কেস আমাকে পাঠাস। আমি বহু বছর নিশ্চয়ই। গল্প বলছি, আমার এত ইন্টারেস্টিং লেগেছে, এত সুন্দরভাবে তুই নিজেকে প্রেজেন্ট করেছিস, আমার খুব ইচ্ছা রইলো যে আমি কোনোদিন আমার মুখে তোর একটা কেস স্টাডি নিশ্চয়ই শেয়ার করতে চাইবো। আমি কথা দিয়ে যাচ্ছি এখানে যে আমার একটা কেস স্টাডি আমি তোমাকে লিখে পাঠাবো, প্লাস আমার নিজের সাথে এরকম আমি একটা খুব বড় মুশকিলে পড়েছিলাম জীবনে। এই ঘটনাটা আমি পরবর্তীকালে যদি দর্শক বন্ধুরা চায়, তুমি চাও, এই চ্যানেলে আবার শেয়ার করব। একদম। একটা ইনসিডেন্ট আমি বলবো, তোর ঘটা একটা কোনো নিশ্চয়ই। কেস স্টাডি, সেটা আমার স্পেসিফিক কিছু ভিউয়ার্সদের জন্য আমি আমার চ্যানেলে বলবো। আর তার সাথে এই পডকাস্ট চ্যানেল তোকে আবার ইনভিটেশন, মানে আমি অলরেডি বলেই রাখলাম যে তুই এনি ডে ইউ ক্যান কাম। তুই জাস্ট আমাকে বলবি যে দিদি আমি আসতে চাই, কবে আমি ফ্রি আছি, চলে আসবি, এবং এরকম দুর্ধর্ষ আর একটা এপিসোড আমরা করব। আজকে খুব নিশ্চয়ই, এনজয় নিশ্চয়ই। করেছি, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং ইন দিস ইজ ফর কামিং। সব থেকে বড় কথা, ও যেটা শো করলো না, বাট ও আমাকে একটা মায়ের শাড়ি গিফট করেছে, যেটা আমার অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম।